রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের ৩২তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। সপ্তাহ ঘুরে আবারও বৃহস্পতিবার, আবারও রাত 11টা 20। তার মানে বুঝতেই পাচ্ছেন সময় এখন ডরের। শুরু হয়ে গেল আরো একটি আনকোড়া এপিসোড এবং পুরো সময়টি জুড়েই অবিশ্বাস্য অধিভৌতিক সব ঘটনা। ডর নিয়ে যারা প্রতি মুহূর্তে দেশের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ান, আমার সেই টিমকে আরো একবার পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে সাউন্ডে আছে লোবান। অন দ্য স্পট অর্থাৎ হন্টেড প্লেসে বন্ধুদেরকে নিয়ে গিয়ে এবিসি রেডিওর গেস্ট যারা থাকেন ডরের, তাদেরকে নিয়ে গিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি ধারণ করেন সুমন ও রেহান। আমরা এই সপ্তাহে ডরের ৩২তম পর্ব ধারণ করেছি চরের হাট শ্মশান ঘাটে। অনুষ্ঠানের শুরুতে আমরা কিছু সাউন্ড বাইট শুনব ওখানে যাওয়ার এই দুই বন্ধুর কাছ থেকে, অর্থাৎ আরজে রেহান এবং সুমনের কাছ থেকে। আজকে পুরো অনুষ্ঠান জুড়ে যারা তাদের জীবনের অধিভৌতিক ঘটনাগুলো আমাদের সাথে ভাগাভাগি করবেন তারা হচ্ছেন বুলবুল, সাদ্দাম, মান্নান ফকির এবং দৃষ্টি প্রতিবন্ধী মনির। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী মনির, যিনি আজকের গল্পে একটি ভিন্ন মাত্রা যোগ করবেন। আমরা শুরু করছি ডর। শুরুতেই হন্টেড প্লেসে যাবার বিশেষ কিছু সাউন্ড বাইট। ডর মানে ভয়। বাসে চড়ে আমরা পৌঁছে যাই খুলনার খালিশপুরে। রাত তখন প্রায় 1:30। সেখান থেকে কিছু দূরেই ছিল আমাদের আজকের গন্তব্য চরের হাট শ্মশান ঘাট। কিছুক্ষণ হেঁটেই আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল ডর টিম। অলরাইট ম্যান, আবারও ডর, আবারও ঘটনা, সত্য ঘটনা, সত্য গল্প, যেটাই বলি না কেন গল্পের মতন করে বললে সত্য ঘটনার গল্পই শোনায়, তাই না? এবং এই ঘটনাগুলো শুনে অনেকেই ভয় পায়, অনেকেই আবার হেসে উড়িয়ে দেয়। আমার কাছে একটা জিনিস মজা লাগে, জানিস, যারা হেসে উড়িয়ে দেয় তাদের জন্য বলছি। একটা খুব মজার ডায়লগ আছে, আমি অবশ্য কারণ জোহরের কাছে প্রথম শুনেছিলাম। সে বলেছিল নাকি তুই মাঝে মাঝে কল করে দেখা, তো ওর একটা কথা ও বলছিল যে হেট মি অর লাভ মি, ইউ ক্যানট জাস্ট ইগনোর মি। সো যারা হাসে তাদেরকে বলছি, ভাই আপনারা ঘৃণা করে যান, আপনারা মিথ্যা ভেবে যান, যার সাথে ঘটে সেই জানে সত্যতা কাকে বলে, আর আপনারা বিশ্বাস করতে না পারলে হাসছেন, তারপরে শুনতে বাধ্য হচ্ছেন। এই জিনিসটা খুব মজা লাগে। যাই হোক, আমরা এই মজা নিয়ে আজকের দর্শক, কিন্তু আমরা কিন্তু বাধ্য হয়ে শুনি না, খুব আগ্রহ নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাই। এবং তাদের বাধ্য হয়ে বলতে কি, তারা না শুনে পারছে না দোস্ত, বুঝিস না, কিন্তু স্বীকার করতে রাজি না যে ভালো লাগছে। যাই হোক, সেটা নিয়ে আর কথা না বলি, ঘটনায় চলে যাবো। আজকে কার কাছ থেকে ঘটনা শুনবো ভাই? আপনার কাছ থেকে আপনার পরিচয় প্রথমে শুনি। আমার নাম হচ্ছে বুলবুল ইসলাম। আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুরে। ওকে। আর এখন কোথায় থাকে? আমি এখন থাকি নারায়ণগঞ্জ সোনারগাঁ, একটা জব করি একটা এনজিওতে। আমার সাথে যে ঘটনাটা ঘটছিল আমার গ্রামের বাড়িতে, আমাদের যে জায়গাতে ঘটছে সেই জায়গাটার একটু বর্ণনা অবশ্যই শুনবো। তার আগে একটু শুনি যে এই ঘটনাটা কি আপনার সাথে ঘটা অলৌকিক প্রথম ঘটনা? হ্যাঁ। এর আগে কি আপনি বিশ্বাস করতেন এইগুলোতে? এটাকে না, আমি আগে বিশ্বাস করতাম না। ইভেন জিনেও বিশ্বাস করতেন না? না, জিনটা বিশ্বাস করতাম, কিন্তু এটা সবারই মন্তব্য যে আমাদের ধর্মগ্রন্থ যেটা বলছে যে মানে ইনসান এবং জিনের কথা আছে, হিন্দু ধর্মের কথা যদি বলে সেখানেও তারা প্রেতাত্মার কথা বলছে। এটাকে আমরা মানে আমাদের এই বিজ্ঞান যুগে এসে এই ধরনের অলৌকিক ঘটনাগুলোকে আমরা সহজে মানতে পারি না, এটা ঠিক আছে। কিন্তু যার সাথে ঘটনাগুলো ঘটতেছে সে বোঝে কি আছে আর কি নেই। এই ঘটনাগুলো কখনো যখন কারোর সাথে না ঘটে, এটা একটু বিশ্বাস করা একটু মুশকিল, টাফ, ইটস রিয়েলি টাফ। তো যাই হোক, দেখি যে আপনার কিভাবে এগুলোর প্রতি বিশ্বাসটা আরো বেশি করে বেড়ে গেছে। আমরা একটু শুনি শুরু থেকে এটা, এবং কত বছর আগের ঘটনা। এটা হচ্ছে 2001-এ আমার সাথে যেটা ঘটছে। তবে যে জায়গাটাতে ঘটছিল সেই জায়গাটা একটু বর্ণনা দেই। সেটা হচ্ছে যে 4-5টা বাড়ির পিছন দিক, মানে অনেকগুলো গাছগাছালির একটা জায়গা। এটা হচ্ছে জামালপুরে। জামালপুরে। কোথায় জামালপুরে? জামালপুরের সদর উপজেলার 12 মাইল গ্রাম।
আচ্ছা, সেই গ্রামের যে জঙ্গলটা ছিল, জঙ্গলটার দক্ষিণ পাশে হইতেছে একটা পুরাতন মসজিদ এবং সেখানে একটা পারিবারিক গুরুস্থান ছিল, সেটা আমাদের পুরাতন বাড়ি ছিল। পুরাতন মসজিদ কিন্তু পরিত্যক্ত তো নয়। না, এখনো মসজিদ আছে, মসজিদ চলতেছে, এবং তার ভিতর দিয়ে সরু একটা রাস্তা ছিল। সেটা আমার মানে আগে যেভাবে শোনা আর কি। আচ্ছা, সেই জঙ্গলের আরেকটা জিনিস বলে রাখি, সেই জঙ্গলে আমার দাদাকে বেলা 10টার সময় শয়তানে মারছিল, এরকমই শুনছি। আচ্ছা, তখন সেটা মানি নাই, আমি ধারণা করেছিলাম যে না, এটা হয়তো হার্টে স্ট্রোক করে মারা গেছিল, লোকজন পরে ইয়ে করে। আচ্ছা, উনি মারা গিয়েছিলেন সেই জঙ্গলের ভিতরেই? হ্যাঁ, জঙ্গলের ভিতরে। আর একটা সরু রাস্তার কথা বলছিলেন, ওই রাস্তাটা কোথায় যায়? ওই রাস্তাটা দিয়ে জঙ্গলটা পার হলে তারপরে হচ্ছে আবাদি জমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার জন্য ওই পাশে কাজের লোকের জন্য খাবার নিয়ে যাইতেছিল, তখন ওনাকে বেলা 10টার সময় করছিল। আমি যখন একটু বোঝার বয়স হয়েছে, তখন এই ভূত এইগুলো কথাবার্তা বলতাম, তখন বড়রা বলতো যে ওই জঙ্গলে তো রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলাও 2-3 জন একসাথে ছাড়া যাওয়া যেত না, নিরাপদ না। হ্যাঁ, এবং যাওয়ার সময় দূরে দূরে কথা বলে যাইতে হইতো, তার পিছন থেকে কেউ নাকি ওটা টাইনে ধরতো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, কেন? এটার মধ্যে কি কোনো কারণ আছে এই জঙ্গলটার মধ্যে? জঙ্গলটার ভিতরে এটা ছিল যে অনেক সময় নাকি লম্বা লম্বা চুলালা মেয়ে গাছের ডালে শুয়ে থাকতো, তারপর হইতেছে যে অনেক সময় শুয়োর বের হইতো, দিনের বেলা বের হইতো। কি বের হইতো আমি না বুঝিনি তো। মানে শর, মানে শুয়োর, ও, যেটা আচ্ছা, শুয়োর। জি, আচ্ছা, এগুলি বের আচ্ছা, হইতো। আচ্ছা, তারপরে আচ্ছা। দেখা যেত যে গরু ঘুরতেছে, এরকম। কিন্তু এটা তো একটা স্বাভাবিক ঘটনা। মানে আমার জাস্ট মনে হচ্ছে যেন এখন পর্যন্ত যতটুকু শুনলাম, জায়গাটা আসলে গ্রাম্য কুসংস্কারাচ্ছন্ন। right. কুসংস্কারও ঠিক বলা যাই যায় হোক, না। আমরা কারণ আসলে হচ্ছে যে ভূমিকা বেশি দিয়ে ফেলছি, আমরা বরং শুনি কি হয়েছিল, তারপরে বোঝা যাবে জায়গাটা কত ভয়ঙ্কর। আমাদের ওই জঙ্গলটা এক সময় কাটে ফেলে 99 দিকে আমরা সেখানে একটা গার্লস স্কুল করি। আচ্ছা, কিন্তু 2000 দিকে আসিয়া মানে নতুন স্কুল তো ঘরটা খুব ভালোভাবে করা সম্ভব হয়েছিল না। আচ্ছা, 2001-এ এই ঘরটাকে আবার ভেঙে নতুন করে করার জন্য করা হয়। তো সে যে সমস্ত টিন ছিল, তারপরে আসবাবপত্র ছিল, সেগুলো তো রাতের বেলা পাহারা দেওয়া প্রয়োজন। তো আমাদের গ্রামের একজন খুব সাহসী একটা লোক আছে, আকরাম ভাই, উনি ভূত জিন এগুলি বিশ্বাস করে না। আচ্ছা, তো ওনাকে প্রতি রাতে 100 টাকা করে দেওয়ার ইয়েতে ওনাকে রাতে পাহারা দেওয়ার জন্য দেওয়া হয়। আচ্ছা, তো Okay. আমি আবার এদিকে ডাক্তারিও করতাম, মাস্টারিও করতাম। তো আমাদের দুরাত পরে সন্ধ্যাবেলা আকরাম ভাই এসে বলতেছে যে মাস্টার, আমি আর পাহারা দেবো না। কে আমি তো বলছে? আচ্ছা, মানে যে লোকটাকে যে আপনারা লোকটাকে আমি পাহারার জন্য পাহারার জন্য আমি রেখেছেন? রাখছি, আকরাম ভাইকে। ওকে, আমি বললাম কেন? কয় যে রাত্রেবেলা খুব ভয় দেখায় আমারে, টিন ধরে টান দেয়, চুল ধরে টান দেয়, ছোট ছোট বাচ্চা আসে, ছোট আমি- ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা এসে তাকে চুল ধরে টানে ঘুমায় থাকলে। আচ্ছা, আমি বললাম যে এটা কি সম্ভব নাকি? কই না, আমি আর থাকবো না। আমি বললাম যে আরো না হয় 50 টাকা বাড়িয়ে দিই, তবু উনি থাকেন না, উনি আর থাকবে না। আমি বললাম যে ঠিক আছে, আপনি আজকে রাতটা থাকেন, তারপরে আমি অন্য আরেকজন লোক দেখবো অথবা 2 জন দিবনি। তো উনি আর কোনো কথা রাখলো না, চলে গেল। আমার হঠাৎ করে রাতে 11টা 11:30 সময় মনে হয়েছে যাস তো আকরাম ভাই নাই, জিনিসপত্র গুলো কি কেউ নেয় কি না। আমি নিজে একটু খোঁজ নিয়ে আসি, যেহেতু স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, দায়িত্বটা অনেক ছিল। তো আমি বের হয়েছি, তখন হালকা গরমও আছে, একটু বাইরে একটু ঠান্ডা বাতাসও। তো একটা গেঞ্জি গায়ে দিয়ে বের হয়েছি, লুঙ্গি পরা। আমি ওই সরু রাস্তা দিয়ে যাইতেছিলাম। তো একটা জিনিস বলি যে স্কুলে যে ঢুকতে পূব দিক থেকে ঢুকতে হয়, পশ্চিম দিকে, যেখানে আমাদের মালমাত্রা রাখা ছিল, সেখানে একটা ছোট্ট একটা চাপড়া করা ছিল, যেখানে আকরাম ভাই শুয়ে থাকতো। আচ্ছা, আমি যখনই মাঠে ঢুকতেছিলাম, তখন অনেক মানে ঝিরঝিরানি বাতাস। ঢুকতে তাকাই দেখি যে আকরাম ভাই শুয়ে রয়েছে। তাই আমি ভাবলাম যে আমাকে না করলো, অথচ সে শুয়ে আছে, হয়তো আমার কথা রাখছে। তাই আমি একটু দেখা করে দিই। যখন একটু আগায় আকরাম ভাইয়ের কাছাকাছি গেছি, ঠিক স্কুলের দক্ষিণ পাশে, মানে আমাদের স্কুলের শেষ সীমানায় সেখানে বাজার ছিল, সেখানে আমাদের ছিল ছেলে মেয়েদের জন্য টিউবওয়েল, তারপরে যাচ্ছে ওয়াশরুম, এগুলো ছিল। আচ্ছা, আচ্ছা, সেখানে কল চাপার শব্দ, মানে টিউবওয়েল চাপলে যেরকম শব্দ হয়ে যেত। ওকে, আমি তাকিয়ে দেখি যে একটা মহিলা সেখান থেকে পানি নিতে। আচ্ছা, আমি বললাম যে কে এত রাতে এই জায়গা থেকে পানি নিতেছ? কোনো কথা বলতেছে না। আমি পানি স্বাভাবিক- নিয়ে যাচ্ছে। পানি সে চাপতেই আছে। আচ্ছা, আমি তাকে স্বাভাবিকভাবে মানুষ ভেবেই বলতেছি। যখন কথা না বলতেছে, তখন ভাবলাম হয়তো বা আকরাম ভাইয়ের স্ত্রী হইতে পারে, বরের জন্য স্ত্রী সাথে নিয়ে আচ্ছা, আসছে, আচ্ছা। কিন্তু লজ্জা পাইতেছে। ভেরি লজিক্যাল থিঙ্কিং। তারপর যখন আমি ডান দিকে তাকায় আকরাম ভাইয়ের ডাক দেবো, তাকায় দেখি আকরাম ভাই সেখানে নাই। আমি তার সাথে যেই মাত্র দেখলাম আকরাম এটা ভাই শুয়ে রয়েছে, কয় সেকেন্ডের মধ্যে হবে? ধরেন 10 কি 15 সেকেন্ডের মধ্যে 10-15 সেকেন্ড আপনি সেই মহিলার দিকে তাকিয়েছিলেন, তাকিয়েছিলাম। পর মুহূর্তে আপনার পাশে পাশে আকরাম ভাই নাই, না, মানে যেখানে সে শুয়েছিল সেখানে ওই নাই। জায়গাটাতে না? ওই আপনি জায়গাটাতে কতটুকু দূরে ছিলেন? আমি ধরেন 5 থেকে 7 ফিট এতটুকু দূরে, আচ্ছা, আর টিউবওয়েল পাড়টা হইতেছে আমার থেকে 10 ফিট দূরে। তারপর? তো যখন আকরাম ভাই নাই, তখন একটু আমার কাছে কেমন যেন লাগলো, যে কি ব্যাপার। আমি দেখলাম, তাহলে কি বল দেখলাম, তারপরে একটু আগে জিজ্ঞেস করতেছিলাম যে এই কে আপনি, এত পানি নিতেছেন, মানে কে, জবাব দেন। কোনো কথা বলতেছিল না। আচ্ছা, আপনি কি তখন আরো কাছে এগিয়ে তখন আমি গেছেন? আস্তে আস্তে আগাইতেছি টিউবওয়েলের দিকে। আচ্ছা, তখন আমার বলতেছে, ওই মহিলাটা বলতেছে যে আর আগায়েন না স্যার, আর আগায়েন না স্যার। আর আগায়েন না স্যার।
যখন এই কথা বলছে কথাটা প্রথম আমি বুঝতে পারিনি, মানে আচ্ছা। যে একটা মানুষের যে ভাষায় যেভাবে কথা বলবো সেরকম না, একটু ইয়ের মতো। কিরকম ছিল ভয়েসটা একটু যদি বয়সটা ছিল যে আর আগায়েন না স্যার, মানে এরকম। একটু বিকৃত হ্যাঁ, বিকৃত। রকমের ছিল। মানে ভয়েসটার মধ্যে কি এমন ছিল যে সে ভয় পাচ্ছে নাকি আপনাকে ভয় দেখাতে যাচ্ছে? আমাকে ভয় দেখানোর জন্যই সে কথা এইভাবে মানে বলছে। একটা থ্রেটের মতন ছিল যে আর আগায় না স্যার। আর আগায়েন না স্যার। আচ্ছা আমি তখন ওর কথা শুনে দাঁড়াই গেছি। তখন সে বলতেছিল যে আকরাম ভাই তো আপনার এই সন্ধ্যাবেলা দোকানে বইলেই আসলো যে উনি থাকবো না, এরপর আপনার আকরামের খুঁজতেছেন কে? আমি তখন মানে যথেষ্ট পরিমাণের আশ্চর্য হয়েছি যে আকরাম বইলে আইছে আমার দোকানে, অথচ এই মহিলা কি করে জানে? কিভাবে জানে? তখন আমি এবং বললাম আপনি যে তাকে খুঁজছেন সেটাও তো সে জানার কথা না। না, এটাও সে জানার কথা না। তারপরে আমি যখন বললাম যে তাহলে তুমি কে, কথা বলে না, তখন আস্তে আস্তে হাসতেছিল, কিন্তু হাসিটা খুব একটা ভয়ঙ্কর না যে ভয় পাইতে পারে এরকম, সেরকম হাসি না, স্বাভাবিক একটা হাসি দিচ্ছে। তা আমি এরপরে বলছি যে কথা বলো, কে তুমি? তারপরে তোমার পরিচয়টা দাও। না, সে দিব না। আর একটা জিনিস বলে রাখি, ওনার পুরা চুলটাই দিয়ে মুখটা ঢাকা, আচ্ছা, চুলগুলো এত লম্বা যে তার মানে বুক পর্যন্ত পড়ে রয়েছে সামনে দিকে। সামনের দিকে, আর আপনি কোমর পর্যন্ত হইতেছে সাদা একটা কাপড়, এটুক বোঝা যায়, কিন্তু নিচের টুক যে কি পড়ায় অন্ধকার জন্য বোঝা দিতেছিল না। আচ্ছা, তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে চুলটা সরাও দেখি, তুমি কে তুমি? আচ্ছা না, সে সরাইতে না, শুধু হাসতেছে। শেষে একটা আমার কথা বললো, ভয় পায় না স্যার, আমরা কোনো ক্ষতি করবো না। যখন এই কথা বলছে তখন আসলে এর আগে আমি যে ভয় পাইনি, ও এই কথা বলার পরে তখন আমার ভিতরে ভয়টা শুরু ভয় হয়েছে চলে আসছে। যে আসলে কি আমি মানে অশরীরী কোনো কারোর সাথে কথা বলতেছি কিনা। তারপর কয়েকবার কথা বলার পরে সে তখন চুলটা সরাইছে মুখ থেকে। সরানোর পরে আমি কি বলবো, মানে এত সুন্দর চেহারা যেটা আমি মানে বাস্তবে দেখিনি কখনো, মানে অস্বাভাবিক সুন্দর। যখন সে চুলগুলো সরানোর পর আমি ওর দিকে তাকাইছি, তাকানোর পরে পিছনে কি হইতেছে না হইতেছে বা আমি কোথায় দাঁড়াইছি কোনোটা আমার মনে নেই। আমি তখন সেটা বুঝতে পারতেছি না আমি কোথায় আছি। ও হাসতেছিল, কিন্তু এই জায়গায় একটা সমস্যা হয়েছে কি, ওর হাসির সময় ওর যে দাঁতের যে পরিস্থিতি, সেখানে মনে হচ্ছে যে সমস্ত সুন্দর ওই দাঁতের জন্য নষ্ট হয়ে যেতেছে। কিরকম দাঁতটা কিরকম ছিল? দাঁতগুলো একটু মানে লম্বা লম্বা এবং সেটা হচ্ছে কালো এবং যে ইয়ের মতো আর কি, অতিরিক্ত পান খালি যেরকম দাঁতের যে আচ্ছা, আচ্ছা, পরিস্থিতি হয় বুঝতে এরকম পারছি। মানে একটু নষ্ট হয়ে যাওয়া দাঁত নষ্ট হয়ে যাবে তাদের মতো। আর একটা বিষয় হচ্ছে যে ফুলের ভিতরে পানি পড়লে যেরকম একটা গন্ধ শুরু হয়, মানে ফুল পচা শুরু করলে বা নষ্ট হওয়া শুরু করলে সেরকম একটা গন্ধ হইতেছিল। আমি শুধু এইটুকু বুঝতে পারতেছিলাম যে পিছনে ভীষণ ভাবে বাতাস বইতেছে এবং পিছনে কোনো কিছু একটা শব্দ করতেছে, কিন্তু পিছন দিকে তাকাবার মতো আমি পেতেছিলাম, সাহস পেতেছি না, এবং তার দিকে আমি তাকাই রয়েছি, মানে তার গ্রুপের দিকে। এক সময় তাকে আমি বলে ফেলাইছি যে আমি তোমাকে পশকে দেখতে চাই, তুমি কে? তখনই সে আমার বলতেছে যে কেন স্যার, আবার কি মারবেন আমাকে? যখন এই কথা বলছে তখন আমি আরো আশ্চর্য হয়ে গেছি, মারবো মানে তোমাকে কি আর আগে মারছি নাকি আমি? স্যার কে মনে নাই 10-15 দিন আগে আপনি প্রতিদিন 1টা থেকে 2টা পর্যন্ত যে গাছের নিচে বসে বই পড়েন, সেই গাছের নিচে আপনার ভাই, মামাতো ভাই স্বপন প্রস্তাব করছিল, কারণে আমি তার উপরে ভর করেছিলাম, আর আপনি স্বপন গেজে গাল ওনারা চড় দিয়েছিলেন। দেখেন স্যার, গালটা মায়ান বন্ধ লাল হয়ে রয়েছে, চাই দেখি যে আসলে গালটা ওইদিকে লাল। My তখন goodness. তার মানে ঘটনা হইতেছে যে স্বপনের উপরে ভর করছিল, স্বপন পাগলামি করতেছিল। আমি বলছিলাম যে কি বুতুতে বাসাল পারস, কয়েকটা থাপ্পড় দিয়েছিলাম। যখন এই কথা বলছে আমি তখন ভয় পাইতেছি, কিন্তু আমি তার দিকে যে তাকাই রয়েছি, তাকানো অবস্থায় সেখান থেকে মানে ফিরে আসতে আমার ইচ্ছা করতেছিল না। তারপর অনেকগুলো কথাবার্তা তার সাথে হইলো। আমি পরে তাকে একসময় জিজ্ঞেস করলাম যে তোমরা থাকো কোথায়? তো বললো যে আমি এখানেই থাকি, আর আমার যারা আর অন্যান্য যারা আছে, জামালপুরে সুরভি হল নামে একটা সিনেমা হল ছিল, এখন অবশ্যই ভেঙে ফেলেছে, তার সামনে একটা শ্মশানঘাট আছে। আচ্ছা সেই শ্মশানঘাটের নির্জন জায়গা, লোকজন সন্ধ্যার পরে সেখানে কেউ যায়ও না, সেখানে তার অন্যান্য লোকেরা থাকে। তো ওর সাথে কথাবার্তা বলতেছিলাম, তো আমার পুরো পিছনে কি কি ঘটনা ঘটছে, আমার আমি কি করছি, সমস্যাটা সে এক এক করে বলা শুরু করছে। এরকম বলতেছে, আমরা একটু এক্সাম্পল শুনি। যেমন ধরেন যে আমি কাকে কাকে ভালোবাসতাম, তারপরে কতটুকু কষ্ট পাইছি, আমি সমস্ত ঘটনা সে আমার বলতেছে। This is purely মানে satanic, যে man. জিনিসগুলো আপনি ছাড়া আর কেউ জানে না, না। আমি ছাড়া কেউ জানে না, আমি কারোর আমি- শেয়ার আমি- যেগুলো করিনি সেগুলো। আমি খুব অবাক হচ্ছি, এই জিনিসটা একটা জিনিসের সাথে খুব মিলে যাচ্ছে। মানে অ্যাকর্ডিং টু দ্য বাইবেল পেজ নাম্বার 666 এ যেভাবে ডেফিনেশন দেওয়া আছে, তাতে বলা হয় যে শয়তান যখন কারো উপরে ভর করে, তখন তারা নাকি যেই মানুষটার সামনে যায় তার পাস্ট থেকে শুরু করে সবকিছু জেনে যায়। এমনকি ছোটবেলায় মা কোন নামে আদর করে ডাকতো, সেই নামে আদর করে ডেকেও তারা নাকি বিভ্রান্ত করার চেষ্টা করে। ওকে, সেটাই আসলে আমরা এখানে একটু একটু দেখতে তাই পাই। তো আমি এত অবাক হচ্ছি। তারপর ওর সাথে কথা চলতেই ছিল। তারপরে একসময় সে হঠাৎ করে বলতেছিল যে স্যার আজকে যাই, আরেকদিন কথা বলবো নি। ও যে চলে যাব, কেন যাবো আমি সেটা জিজ্ঞেস করার আগেই সে ওই বাসের যে যারা আছে, যাদের পাক দিয়ে আস্তে করে আস্তে হাইটে হাইটে ওই হাসতে, ওই একই হাসি দিয়ে দিয়ে সে যাইতেছিল, কিন্তু আমি শুধু ওর কোমর পর্যন্ত দেখতেছি, উপর টুক নিচের টুক কিভাবে যাইতেছে আমি জানি না। যখন ও সরে যাওয়ার পরেই আমার কানে আজানের আইছে, শব্দ আইছে। আচ্ছা, তার মানে প্রায় 12টা থেকে শুরু করে আমি ফজর নামাজ আজান পর্যন্ত তার সাথে দাঁড়াইছিলাম। কিন্তু আপনি এতগুলো সমাজে চলে গেছে, সময় পার হয়েছে, আমি একটু কিছু বুঝতে পারিনি। যখন আজান নিয়েছে তখন আমার এটা কাটে গেছে, মানে আমি যখন ঘোরটা কেটে দাঁড়াইছিলাম। গেছে।
তা আমি তখন ভাবতেছিলাম যে এটি কি আমার মানে কি হইলো, আমি কার সাথে কথা বললাম, এটি কি আমার ভ্রম কিনা এটা ভাবতেছি। তো যখন আমি পাটা উঠাবো তখন দেখতেছি আমার পায়ে কোনো শক্তি পাইতেছি না, আমি ভীষণ পায়ে ব্যথা লাগতেছে আমার। স্বাভাবিক, এতক্ষণ তখন দাঁড়ায়। হইতে পারে যে এতক্ষণ দাঁড়াইছিলাম এই কারণেও হইতে পারে। তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়িতে আসলাম, আসার পরে এটা তো কারোর সাথে আমি শেয়ারও করতে পারি না, কারণ আচ্ছা, আপনি তো স্কুলটা হেঁটে হেঁটে বাড়িতে আসেন মানে আপনি পিছনে ফিরেছেন, তখন ওই যে ঝড় বাদল আপনি শুনতে পাচ্ছিলেন, তার কোনো ছোঁয়া দেখতে পেলেন কি? না, কিচ্ছু না, কোনো বাঁশও ভাঙে নাই, কোনো গাছও ভাঙে নাই। অথচ আপনার তো মনে হচ্ছিল কিন্তু সব উড়ে টুরে যাচ্ছে। আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছিল যে আপনি তখন জিজ্ঞেস করেননি যে যেখানে যেই লোকটাকে পাহারা দেওয়ার জন্য আপনারা রেখেছিলেন এখানে, সে যে রাতের বেলা ভয় পেত, বিভিন্ন বাচ্চা দেখতো, আসলে এইগুলা কি ছিল? ডর মানে ভয়। জিজ্ঞেস করেননি যে যেখানে যেই লোকটাকে পাহারা দেওয়ার জন্য আপনারা রেখেছিলেন এখানে, সে যে রাতের বেলা ভয় পেত, বিভিন্ন বাচ্চা দেখতো, আসলে এইগুলা কি ছিল? এগুলা কি তাদেরই এগুলো সেই ঘটনা? করতো। আমি কিন্তু ওকে জিজ্ঞাসা করছিলাম যে আকরাম ভাই কি তাহলে ভয়টা কে দেখাইছে, তোর বলছে আমি দেখাইছি, আচ্ছা, আমি তার দেখাইছি উদ্দেশ্য কি ছিল? ওনাকে সরানোর জন্য। আমি বলছিলাম যে আমি কেন কি- সরাতে চেয়েছে? আমি সেটা বলছিলাম যে কেন তুমি তাকে সরাই দিছো, যে আমাকে আনার জন্য আমি তোমার থাপ্পড় দিয়েছিলাম এর জন্য। ও বলতেছে যে না, আকরাম ভাইরে সরাই দিয়েছি এই কারণে আকরাম ভাই প্রতিদিন এই রাত্রেবেলা উঠে আমি যে জায়গায় থাকি সেখানে যায় প্রস্রাব করে, ওই গাছটাতে সে নাকি থাকে, এই কারণে তো ওইটা সহ্য করতে পারতো না। আচ্ছা, আমি যখন বাড়িতে ফিরে যাই, যাওয়ার পরে কারোর সাথে শেয়ারও করতে পারতেছিলাম না, কারণ স্কুলটা নতুন, তারপর হচ্ছে যে জঙ্গলের ভিতরে সেখানে আরো অনেক ইতিহাস আছে, ওই জঙ্গলের মধ্যে অনেক লোকে ভয় পাইছে। আচ্ছা। আমি যদি এখন বলি যে হেড টিচার হিসেবে আমি বললে কথাটা খুব তাড়াতাড়ি মানুষ বিশ্বাস নিব, স্কুলের জন্য এটা একটা এবং এই যে bad negative আপনি জানেন impact যে হবে। গ্রাম অঞ্চলে বালিকা বিদ্যালয় স্থাপন করে সেখানে বালিকাদের স্কুলে নেওয়া খুবই একটা কঠিন বিষয়। রাইট। আর পাশাপাশি যে বয়সে মেয়েরা যায় তখন তাদের কিন্তু একটা বসন্তীকাল চলে, বসন্তীকালের সময় যে ধরনের শারীরিক মানসিক পরিবর্তনগুলো আসে সেগুলো এমনিতেই গ্রামবাসীর মনে করে যে ভূতে আসর করছে। তারপরে যদি আমি এই কথাগুলো যদি তাদের সামনে যদি প্রকাশ করি তাহলে সেখানে স্টুডেন্ট পাওয়া যাবে না, Right. যার জন্য আমি এটা কারোর সাথে শেয়ার না করে বাড়িতে গেলাম, কাউকে কিছুই বলি না, যা শুয়েছি, শোয়ার সাথে সাথে ভীষণ জ্বর, আচ্ছা, একেবারে 3 দিন জ্বর। কিন্তু আশ্চর্য বিষয় হইতেছে প্রতি রাত 11টা বাজার সাথেই আমার গায়ে জ্বর আছে না কি আছে আমার কোনো কিছু মনে থাকে না, আমার শুধু খালি বারবার শুধু খালি মন টানে ওই একই জায়গায় যাওয়ার জন্য। আমার কাছে ভীষণ লাগতেছিল, মানে অস্থির লাগতেছিল যে ওই জায়গায় এখানে আমার যাওয়া দরকার, আমার জন্য হয়তো বা কেউ সেখানে অপেক্ষা করতেছে। 3 দিন পর ঠিক রাতে 3টের দিকে ওই একই ধরনের ফুলের গন্ধ আমার নাকে কানে আসছে। আচ্ছা, যখন নাকে লাগছে লাগার পরে আমার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে তাকাই দেখি যে আমার বিছানার ঠিক পাশেই ওই একই পোশাক পরা ওই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। My goodness. দাঁড়ায় আমি ওর দিকে কিন্তু তখন কিন্তু আর কিন্তু আমি পাইতেছি না, ভয় পাইতেছি না, বরং আমার কাছে ই লাগতেছিল। মানে আপনার মনে হচ্ছে যেন এতদিন আমি যেখানে যেতে চাচ্ছিলাম সেটা আমার সে কাছে নিজেই চলে আসছে। এসেছে। আমি ও তখন বলতেছে স্যার জ্বর কমে নাই। আমি বলে বলছি যে তুমি আমার ঘর বন্ধ কিভাবে আসলা? আসলাম এই কথা বলে সে হাসিয়ে বেরিয়ে গেল। তারপরে দিন থেকে অবশ্য জ্বর আমার কমে গেছে, কোথা থেকে বের হয়ে গেল সে? দরজা দিয়ে নর্মালি বের হয়ে গেল? নর্মালি সে বেরিয়ে গেল, কিন্তু দরজা কিন্তু খুলতেও হয় নাই, তার মারতেও হয় নাই, শুধু দরজার কাছে গেল, তারপর সে আর নেই। পরের দিন ওই যখন আমি- সময় আপনার আশেপাশে আর কোনো মানুষজন ছিল না বা কিছু ছিল না? না, আমি আপনার ঘরে একা- কোনো মানুষজন ছিল না? একা একটা বিছানায় থাকতাম তো, যার জন্য আর রেকর্ড পাইনি। আচ্ছা, পরের দিন আমার একটা দাদা আছে, আজহারুল ইসলাম নাম, দাদা আবার অনেক মানে ভৌতিক অনেক ঘটনার সাথে তিনি সম্পৃক্ত। আচ্ছা। ওনাদের শুধু এই কাহিনীটা আমি বললাম, বলার পরে আমার বললো যে সাহস বেশি দেখানো ভালো না, তুই তো সম্পূর্ণ জানোস কিনা তোর দাদা কিন্তু এই জঙ্গলে মারা গেছে, তুই এই সাহসটা দেখাইস না, তোর ক্ষতি হইতে পারে। আমি বললাম যে ঠিক আছে। এরপরে থেকে যখন আমি দিনের বেলা ওই ক্লাস শেষ করে যখন দুপুরবেলা পড়তে বসতাম ওই গাছের নিচে, তখনই মনে হইতো যে সে কি আমার দেখতেছে কিনা। আমি বাজারের দিকে তাকায় থাকতাম, হয়তো কোনো সময় দেখা যেত তার আফসা মুখটা শুধু দেখতে পেতাম। আপনি কি তার প্রতি কোনো আকর্ষণ ফিল করতেন? হ্যাঁ, মানে প্রতি রাতের 11টা 12টার সময় আমি বিছানাতে থাকতে পারতাম না, আমার অস্থির লাগতো ওইদিকে যাওয়ার জন্য। একা একা যাইতো আবার পাইতাম, আমার মনে হইতো যে যাওয়ার পরে হয়তো তো ক্ষতি হইতে পারে, আপনার ওই আজহার দাদা যে এই কথাটা যে বলেছেন? বলছিল। তারপরে যতদিন আমি গেছি আমার বন্ধু বান্ধব সাথে করে নিয়ে যেতাম, ওদেরকে বলতাম না যে আমি কেন আইছি এই জায়গায়, আচ্ছা, ওই টিউবওয়েল পাড়ে দাঁড়িয়ে থেকে কথা বলতাম। তো এরপরে আরেকদিন আমি ইচ্ছা করে একাই গেছি, তার সাথে শুধু তো খালি মানে তারা পাওয়া যাবো কিনা এটা দেখার জন্য। আচ্ছা, আমি সেদিন যাইতেছিলাম, যখনই আমি আমাদের কবরস্থানটা পার হওয়ার পরেই চারিদিক দিয়ে এত জোরে বাতাস শুরু হয়েছে, বাতাস মনে হচ্ছে সমস্ত কিছু ভেঙে ফেলাবো, এইভাবে বাতাস হইতেছে। আমি কোনোভাবেই আমি পাইতেছি না, ভয় পাইতেছি না, বাতাস চলতেছে। আমি মনে করতেছি এটা স্বাভাবিক, কারণ যে পরিমাণ গাছগাছালি এখানে তো বাতাস বইতেই পারে। আস্তে আস্তে সেই মাঠের কাছে চারিদিকে ঠিক একইভাবেই টিউবওয়েল পারে সে দাঁড়িয়ে গেছে। তারপরে পরে বলতেছে যে স্যার আসতে কি ভয় পাইছেন? প্রথমে এই কথা বলছে আমার। ওকে, আমি বলছি না ভয় পাইনি। পরে আমি পরে বললাম যে তুমি কি সবসময় আমার পিছিয়ে পিছিয়ে থাকো? আমি কোথায় কি করি না করি এগুলো তুমি খুঁজে রাখো? হ্যাঁ রাখি তো। আপনি কই যান, কি করেন? আমি তো সবই জানি। তারপর সে বললো আমি আজকে সারাদিন কি করছি, তারপর কোথায় গেছিলাম। কিন্তু এগুলো কেন? সে কেন আপনার পেছনে সব খোঁজ রাখছে?
আমি ও জিজ্ঞেস করছিলাম যে মানে তুমি যে এই যে আমার যে খোঁজ খবরটা রাখো কিসের জন্য, আমার শুধু খালি হাসিতে বলছিল যে ভালো লাগে এর জন্য খবর রাখি, কিন্তু গভীরভাবে ছায়ার ভিতরে রেখে দিয়েছে আর কি। মানে গভীরভাবে কোনো কিছু সে আমার বলে নাই। আমি এটাকে মানে এটাকে প্রেম বলতে পারতেছি না, আবার যে ওর প্রতি আমার টান হয়েছে, টানটা শুধু খালি বুঝতেছি যে না ওর প্রতি একটা টান আছে আমার। পরে আস্তে আস্তে মাঝে মাঝে দেখা হইতো না, এইভাবে চলতে থাকলো। তারপর আমি যখন গ্রাম থেকে ফিরে আসি, এখনো তো সোনাগা থাকি, সোনাগা থেকে যখন আমি বাড়িতে যাই, একদিন দুদিন থাকার পরে আমার মনের মধ্যে ঠিক একই ধরনের ওখানে যেতে ইচ্ছা করে, যাইতে ইচ্ছা করে। দিনের বেলা যাই ঘুরে আসি, রাতের বেলা গেলে সাথে করে বন্ধু বান্ধব নিয়ে যাই। তো এখন অনেকটা হয়ে উঠছে আর কি। এরপরে আর সর্বশেষ কবে দেখেছেন আপনি? সর্বশেষ দেখা হয়েছিল আপনার 13 সালের জুন জুলাইয়ের দিকে। এরপর আর দেখা হয়নি? না, এরপর আর ওর সাথে আমার আর দেখা হয়নি। ওকে, আমি আসলে কি বলবো এটা বুঝতে পারছি না, তবে এতটুকু আমি বুঝতে পারছি শেষ দিকে এসে যেটা আমি শুনলাম, মানে মনের মধ্যে ওইটার ছাপটা এত গভীরভাবে পড়েছে, মনের মধ্যেই একটা কিছু সিন ক্রিয়েট হয়ে যাচ্ছে আর কি। তো আমি আসলে জানি না আসলে প্রকৃত ঘটনাটা আসলে কি। আসলে এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই, খুব রিয়েল দুইটা স্টোরি, এগুলো আমি মানে হরর স্টোরি বলবো না, বাট এই যে এখানে কিন্তু একটা সৌন্দর্যের একটা ব্যাপার ছিল। ওই ইয়াটা থেকে বলতে চাই যে 2011 বা 10 এর পেপারগুলো যদি কেউ ঘাটায় জুন জুলাই মাসের, তাহলে একটা মৃত্যুর খবর পাবে অনেকেই। ওয়াফি ছেলেটার নাম, মাত্র 6 বছর বয়সে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় একটা ডাস্টবিনে। ফুলে ফেপে তার হাইট 2 ফিট বেড়ে গিয়েছিল, কারণ বাচ্চাটাকে 2 দিন মানে খুন করার পরে বাচ্চাটাকে 2 দিন ফ্রিজে রেখে দিয়েছিল। কে রেখে দিয়েছিল জানিস? কে? ওর মা। আচ্ছা। পরকীয়া প্রেমে লিপ্ত ছিল এবং সেটা ছেলে দেখে ফেলায়, তাকে শাসন করতে গিয়ে এক পর্যায়ে মেরে ফেলে। আই থিঙ্ক এটা এতক্ষণে আমারও মনে পড়েছে তুই যে ঘটনাটার কথা বলেছিস। তো সামহাও সেই মহিলাটা আমার কোন একটা ফ্রেন্ডের চাচি ছিল। আচ্ছা। তো আমি যখন প্রথম ইন আ গ্রুপ তাদের ছবিটা দেখেছিলাম, ওই চাচি ওখানে ছিলেন, আরো অনেকগুলো মেয়ে ছিল, অনেকগুলো ছেলে ছিল। তখন আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম যে তো সেই মহিলাটা না জানি কেমন, ওনার আমার ভালো লাগতেছে না, একটু যেন কেমন করে তাকায়। তো তার কিছুদিন পরে এই ঘটনাটা ঘটে। আরেকটা ঘটনা আমি তোকে বলি, মোহাম্মদপুরে আজম রোড একটা ছোট্ট গলি আছে, সেই গলিতে মাত্র 4 মাসের জন্য একটা বাসায় আমরা ছিলাম, কোন একটা প্রবলেমের কারণে থাকতে হয়েছিল। সেই বাসার ওপর তলায় এক মহিলা থাকতেন। শি ওয়াজ লাইক 5 ফিট 9 ইঞ্চেস হাইট, 5 ফুট 9 মিনিমাম। ওনাকে আমি একদিন সিঁড়ি থেকে নামতে দেখলাম এবং উনি ছিলেন অনেকটা ইরানি টাইপের সুন্দরী। হ্যাঁ, মানে বিলাই চোখ, কেমন করে যেন উনি মানে তাকালেন। ওনার তাকানো দেখে আমি ওনার সৌন্দর্য ফিল করিনি, আমার জাস্ট ভয় লাগলো। এবং ঘটনা হচ্ছে এর 3 দিন পরে একই ঘটনা ওই বাসার 6 তলাতে ঘটে, একই কারণে সেও তার বাচ্চা ছেলেকে মেরে ফেলে। তারপরেই আমরা ওই বাসাটা ছেড়ে দিই বাধ্য হয়ে। তো দ্য থিং ইজ, সৌন্দর্যের ব্যাপারটা সাথে অনেক কিছু মিশে থাকে, সো বি কেয়ারফুল পিপল। আমার মনে হয় একটু সাবধান থাকা উচিত। ওকে, আমরা সাবধান তো আছি এখানে, আর যারা শুনছে আমাদেরকে, আশা করি তুই যেটা বলতে চেয়েছিস সেখানে সাবধান অবশ্যই হবে। রাইট। আরো কয়েকটা ঘটনা হয়তো আপনার আছে, তো এবার সেই ঘটনাগুলোর দিকে যাই। একটা ঘটনা বলি যে সেটা হচ্ছে 2005-এর দিকে ঘটনা। আমাদের গ্রামের উত্তর পাশে আরেকটা গ্রাম আছে, নাম চরপাড়া। আচ্ছা। ওই গ্রামের উত্তর পাশে যে গ্রামটা সেটা হচ্ছে বেতমারি, সেটা হচ্ছে অবশ্যই শিবপুর জেলার ভিতরে পড়ছে। মাঝখানে আপনার এই চরপাড়া গ্রামের শেষ থেকে শুরু করে 1.5 কিলোমিটার পর্যন্ত কোনো বাড়িঘর নেই, পুরোটাই খালি। সেখানে ওই গ্রামের পরে 1.5 কিলোমিটার পরে যাচ্ছে একটা খাল আছে, খালের পরে উত্তর দিকে যাবেন, সেখানেও 3 কিলোমিটার 4 কিলোমিটার কোনো বাড়িঘর নেই, পূর্ব দিকেও নেই, পশ্চিম দিকেও নেই। জানেন তো যে গ্রামে অনেক সময় অনেক লোকে অত্যাচার খুব বেশি করে, তো যখন কেউ কাউকে মার্ডার করতো তো অনেক ওই খালি নিয়ে মার্ডারটা করতো, কারণ আশেপাশে কোনো ঘর বাড়ি না থাকার জন্য। আচ্ছা আচ্ছা। তারপর বড় বিষয়টা আছে যে 71-এ যুদ্ধের সময় নাকি অনেক রাজাকারীদেরকে নিয়ে এনে সেখানে জবাই করা হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যার ফলশ্রুতিতে সন্ধ্যার পরে কেউ ওই খালের পাড় দিয়ে গেলে পানি চাইতো, মানে লোক দেখা যেত না, বলতো যে পানি দাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলাইলো, এরকম শব্দ শুনেছে। যার জন্য সন্ধ্যার পরে কোনো লোক সেখানে যায় না। 2002 কি 1 এই সময় সেখানে একটা নতুন একটা বাড়ি করে, যে লোকটা বাড়ি করে ওনার একটা মেয়ে ছিল, তার সাথে আমার একটা সম্পর্ক ছিল আর কি। তো জানেন তো যে গ্রামের মধ্যে দিনের বেলা কথাবার্তা বলতে গেলে অনেকটাই সমালোচনার সম্মুখীন হতে হয়, তো যার জন্য মাঝে মাঝে আমি দেখা করতে যাইতাম ওর সাথে। আচ্ছা। আমরা দেখা করতাম, আমি খালটা পার হওয়ার পরে ও বাড়ি থেকে বের হয়ে আসতো, সেখানে একটা গামারের গাছ আছে একদম খোলা জায়গার ভিতরে, সেখানে বসে কথা বলতাম, মানে প্রায় প্রায় এটা হইতো। আমি যেদিনকে আমার সাথে এই ঘটনাটা ঘটে সেদিন হইতেছিল এপ্রিল মাসের 14 তারিখ, তার মানে 1 বৈশাখ। সেদিন তো দেখা করাটা জরুরি, যার জন্য আমি গেছি। যখন খালটা পার হয়ে আমি গেছি, যাই দেখি আমার সেই প্রেমিকা ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমার কাছে নিচে। আমি কয়টা বাজে? রাত তখন প্রায় 1:30টার মতো বাজে। রাত 1:30? গ্রামের মধ্যে রাত 1:30টার সময়? 1:30টার সময়। ওকে, আচ্ছা। তারপর তো বরাবরই
আমি এতটুকু রাস্তা হাইটে যাওয়ার পরে সে আমার কাছে এসে আমার স্পর্শ করে তারপরে মানে স্বাভাবিকভাবে সে কথাবার্তা বলে। আমি সেদিন যাওয়ার পরে সে আমাকে কোনো প্রকার স্পর্শ করতেছে না, শুধু হাসতেছে। আচ্ছা, কিন্তু তো তার শরীর থেকে একটা ঘ্রাণ বেরিয়ে গেছে, কিরকম ঘ্রাণ? যে পারফিউম ব্যবহার করলে যেরকম আচ্ছা, ঘ্রাণ, আচ্ছা, এরকম আচ্ছা। ঘ্রাণ। মানে কোনো বাজে ঘ্রাণ না? না, বাজে ঘ্রাণ না। আচ্ছা। তা আমি পরে বললাম যে তুমি তো কখনো পারফিউম ব্যবহার করো না, তো এই ইয়ের গন্ধ কই থেকে আসতেছে? এই কথা বলতে সে হাসি দিছে, হাসি দিয়ে আস্তে আস্তে আমার কাছ থেকে সইরা সে উত্তর দিকে যাইতেছে। আচ্ছা, তা আমি ভাবছি যে আশেপাশে কোনো লোকজন আছে কিনা, এখানে যাইতেছে কিনা। আমি জিজ্ঞেস করলাম যে তুমি ওই দিকে কই যাও, কিছু বলতেছে না, ও হাতটা উত্তর দিয়ে যেতেছে। আচ্ছা। আমি পশ্চিম দিকে তাকাই দেখি ওদের বাড়ির থেকে ঠিক আমি যাকে ভালোবাসি সে আস্তে আস্তে হাইটে হাইটে আমার দিকে আসতেছে। আমি মানে এত হয়েছি যে আমি কিছুক্ষণ আগে যার সাথে কথা বললাম সে কে, আর যে আসতেছে এই বাকি, আমি ওর দিকে তাকাই রয়েছি, তার মানে যে বাড়ি থেকে বেরিয়ে আসতেছে। আর যে চলে যাচ্ছে? যা ছেলে যাচ্ছে ওর দিকে যখন তাকাইছে তখন দিতে সে নাই, ও যখন আমার কাছে আসছে, ওরা যদি আমি বলি যে তোমার মতো একটা আরেকজন আমার সাথে আসছিল, তাহলে আমার আর দেখা করার সুযোগ থাকবো না, কারণ সে ভয় পাবো। Right. আমি এটা ছাপাই গেলাম, ওরা কিছু বললাম না, কিন্তু আমার মনের মধ্যে কিন্তু ঠিকই আছে যে আমি কার সাথে এতক্ষণ কথা বললাম। আপনার কি সন্দেহ হয়নি কোনটা আসল? যেটা আসতেছিল এটা আসল, আসলটা হইতেছে এই কারণেই মানে আগের জনের কাছ থেকে তো উনি কিছু মানে অদ্ভুত কষ্টটাই পাইতাম। রকমের ব্যবহার সে আর পেয়েছে। মানে আমার যেটা আসল, আমি যাওয়ার পরে সে আমার গায়ে হাত দিত, সে বলতো যে তোমার কি পরিশ্রম হয়েছে কিনা আসতে, কিন্তু আজকে যার সাথে আমার দেখা হয়েছে সে আমার এগুলো কিছু বলে না, আমার আপনার গায়ে কাছ হাতও থেকে দেয় একটা অন্যরকম দূরত্ব বজায় রেখেছে? দূরত্ব বজায় রাখছে, যার জন্য এটা মনে হয়েছে যে সে না। তো পরে আমি ওর সাথে কথা বললাম, যখন খালটা পার হবো আমি খালের ভিতরে যখন আসছি, আসি থেকে অল্প পানি, তো পানির ভিতরে একটা বৃদ্ধ লোক বসে রয়েছে মাথা সেও করে, এত একটা খালের ভিতরে লোক থাকার কথা না। আমি জিজ্ঞেস করছি যে কে, আমার বলতেছে পানি আনছস, মানে এমন ভাবে বলছে যে পানি আনছস, মানে মনে হইতেছে যে পানি আনাটার জন্য আমার জন্য জরুরি। আমার হয়তো সে বলে দিয়েছিল যে তুই পানি নিয়া, এইভাবে সে বলতেছিল পানি আনছস। আমি যখন বলতে পানি আনছস, আমি বলছি মানে বলার সাথে সে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দেখলাম যে ওর গলার ভিতর দিয়ে কাটা, এবং গলা দিয়ে মানে এমন ভাবে একদম তাজা রক্ত পড়তেছে। আমি ওর দিকে তাকাইছি, ও দুইটা হাত আমার দিকে করছে, আগাইছে। আমি এটা থেকে দূরত্ব কতটুকু তখন? ধরেন প্রায় 10 ফিটের মতো হবো, এবং সে আপনার দিকে হাত বাড়িয়ে হাত বাড়াইছে। আচ্ছা, আমি ওর গলাতে রক্ত পড়া দেখি তখন সাথে সাথে মনে হয়েছে যে কুড়ের মধ্যে ধরনের 10 স্বাভাবিক ঘটনা অনেকজনই দেখছে। আমি যদি চিৎকার দিই আমার জন্য বিপদ, কারণ চিৎকার দিলে আশেপাশে কোনো লোক নাই যে আমরা এই করবো, আর পাশাপাশি যদি কেউ জানেও তাহলে আমার প্রেমিকার সঙ্গে আমার দেখা টাকাটা বন্ধ হয়ে সব যাবে। মিলে আপনার জন্য প্রবলেম। তখন দিছি আমি দৌড়, আচ্ছা, দৌড় দিছি যে ইয়ে দিকে, দক্ষিণ দিকে, কারণ দক্ষিণ দিক দিয়ে বাড়ি করে একটু কাছে আছে 1 কিলোমিটার মধ্যে। আমি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত আসতে পারছিলাম দৌড়ায়, তারপর আমার আর সেন্স ছিল না। তারপর যখন আমার সেন্স ফিরে আসে, পরে দেখলাম যে পাশের একটা বাড়িতে, তার মানে যেখানে যে দিক দিয়ে আমি দৌড়তেছিলাম সেখানে একটা লোকে আমাকে উঠায় নেয়, তাদের বাড়িতে রাখছে। আমার উপরে খালি বললো যে ডাক্তার ভাই আপনি ওই জায়গায় গেছিলেন কে? পরে আমি বললাম যে গেছিলাম ওই পাশে রুগী দেখার জন্য, তার পাশে পড়ে গেছি, না ওদের পুরা ঘটনাটা খুলে বলি। তারপরে থেকে আমি ওই করে আর যে দিক দিয়ে ঢুকলে যে এই ঘটনাগুলো ঘটতে পারে ওই দিক দিয়ে আমি আর কখনোই ঢুকিনি ভয়ে। আচ্ছা, তারপরে থেকে মানে ওইটা ঢুকতাম তো পূব দিয়ে, তারপরে থেকে যা যত দেখা সাক্ষাৎ করছি সব ঈদে পশ্চিম দিয়ে যাই ঢুকছি, সেখানে তো বুড়ো লোকের সাথে আপনার আর কোন রকম কখনো কোনো না, রকম আর কখনো আমার সামনে আসে না, আর ইয়ে আর বলিও না। একটা রাতের ভিতরে আপনি দুই ধরনের বিভ্রান্তির ভিতরে পড়েছেন। টাফ টু ডিল উইথ ইট। যাই হোক, শুনলাম বুলবুল ভাই আপনার স্টোরিগুলো যথেষ্ট ভয়ঙ্কর ছিল। লেটস সি, আমরা এবার আরেকজনের ঘটনা শুনি। রাইট, বুলবুল ভাইয়ের কাছ থেকে শুনবো আরো কিছু কথা, বাট তার আগে আমাদের সাথে তো আরো অনেক অতিথি আছে, তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের সাদ্দাম ভাই। সাদ্দাম ভাইয়ের কাছ থেকে একটু জানবো তার পরিচয় প্রথমে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন সোহাগ। আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে অনার্স ফার্স্ট ইয়ার পড়তেছি। আমি বর্তমান উত্তরে থাকি। আমি লেখাপড়ার পাশাপাশি ড্রাইভিং চাকরি করি। ড্রাইভিং চাকরি করছে। ওকে, গুড। আপনার আমরা ডট টিমের কাছে যেরকম কথা শুনেছিলাম, আপনার বেশ কয়েকটা ঘটনা আছে, জি, জি। তো সেই জন্যই আপনাকে এই জার্নিতে আমরা এনেছি। তো জার্নিটা কেমন এনজয় করছেন আপনি? না, জার্নিটা মোটামুটি ভালোই লাগছে। বুলবুল ভাইয়ের ঘটনাগুলো কেমন লাগলো? না, খুব ভালো। ওকে, আমার কাছে ভালো লাগে, আমি ভয় লাগছে। আচ্ছা, যাই হোক, ওকে, এবার দেখি যে আপনার ঘটনা আমাদের কাছে কতটুকু ভালো লাগে না ভয় লাগে না কি লাগে। প্রথমে কোন ঘটনাটা আপনি বলতে যাচ্ছেন? এটা আমার এলাকায় আমরা মানে কাকা হবে, আমার বাবার বেস্টম্যান, আমার আব্বার সঙ্গে একসঙ্গে লেখাপড়া করতেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ধর্মে তারা হিন্দু, আমরা মুসলমান, কিন্তু সম্পর্কে আমরা তাকে কাকা বলে ডাকি, যেহেতু আমার আব্বুর দুইটা ফ্যামিলির মধ্যে খুব ভালো সম্পর্ক। খুব ভালো লেগেছে আব্বুর সঙ্গে আমাকে। কতদিন আগের ঘটনাটা? 2008 সালে যখন আমি এসএসসি পাস করছি। আচ্ছা আচ্ছা। এরপর ওই আমাদের কাকাটা আর একটা রোগ হয়েছিল, অসুস্থ হয়ে পড়তেন ভীষণ ভাবে। তো আমরা যখন মুসলমানরা একটা মসজিদে বা মাদ্রাসায় বলি যে আমার এই রোগটা ভালো হলে আমি জিনিসটা দিব, মানে বিভিন্ন মানত করা বলতে যেটা বলছি।
তো উনি এই ধর্মে যেহেতু হিন্দু, তো উনি একটা মন্দিরের সামনে বললো যে মান করছে যে আমার যদি এই রোগটা ভালো হয় তো আমি একটা বড় আস্ত পাঠাই কেটে বলে দিব। আচ্ছা, তো বলে দিব। তো দেখা গেল যে পর্যায়ক্রমে সেই বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সে ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে করতে করতে প্রায় 1 বছর চলেই গেল, 2009 সাল। চিকিৎসা করতে করতে ভালো হয়ে গেছে, আচ্ছা। প্রায় অনেকদিন কাটে গেল, 9 সালের দিকে ঘটনাটা। ওকে। তো উনি মাঠ থেকে কাজ করে আসতেছে, মাঠ থেকে কাজ করে আসছে। কাজ করে বাসায় আসতেছে। আচ্ছা, ওকে। তো রাস্তায় একটা বয়স্ক লোক, অনেক বয়স, চুল টুল পাকা, বললো বাবা একটু দাঁড়াও, আমার একটা বিড়ি দাও। গ্রাম মধ্যে বিড়ি খায় মানুষ আর কি, আচ্ছা, আমার একটা বিড়ি দাও। তো উনি বিড়ি দিল। তো বলতেছে আগুন কথা না, আমাকে আগুন লাগে না, আগুন আছে আমার কাছে। তো উনি বয়স্ক লোকটা তাকে দেখে বললো যে বাবা তুমি মনের মধ্যে একটা মানসিক করছিলা, ওই মন্দিরে তুমি একটা বড় পাঠা বলি দিবা। আচ্ছা। তো ওইটা যেমন ওই বয়স্ক লোকটা কি পরিচিত ছিল? না না, বয়স্ক লোকটা সে কোনোদিন দেখেনি। আচ্ছা, চুল বড় বড়, চুল পাকা বয়সের লোক, দাড়ি মুখ বড়, সন্ন্যাসী টাইপের। ওকে। তো উনি বললো আপনি কিভাবে জানলেন? না না আমি জানি বলেই উনি চলে আসলো দুপুরবেলা, চলে আসলো এবং পিছনে ঘুরে দেখানো লোকটা আছে কিনা। পরে আসে বাসায় আমার কাকিকে বললো, এবং আমার বাবার সঙ্গে যেহেতু সম্পর্ক ভালো, আমার আব্বাকে বললো যে এরকম এরকম আমাকে বলতেছে, তো কি করা যায়? আমার আবার বললো যেহেতু রোগটা থেকে তুই মুক্তি পাইছিস, ভালো হয়েছিস, তো তুই এটা দিয়েই ফেল, রাইট। দিয়েই ফেল। তার মানে ভয়। রোগটা থেকে তুই মুক্তি পাইছিস, ভালো হয়েছিস, হ্যাঁ, তো তুই এটা দিয়েই ফেল। রাইট। তো আমার কাকিটা ছিল আবার একটু লোভী টাইপের, আচ্ছা, কৃপণ বলি। কৃপণ টাইপের, লোভী টাইপের, কৃপণ টাইপের। হ্যাঁ কেন দিব, 7,000 টাকা লাগবে, এখন তা কি দেওয়া দরকার? আবার সব কাকাটা বললো না যেহেতু আমি কিছু দেখতেছি দিয়েই ফেলি। উনি যখন দিল না, ঠিক আবার কিছুদিন পরে ঠিক ওই বয়স্ক লোকটা, উনি যখন দিনাজপুরে রেল বাজারে আচ্ছা। বাজার করার জন্য যাচ্ছে সাইকেল নিয়ে, আবার রাস্তার মাঝখানে দাঁড়াইছে, দেখো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কিন্তু দেখি মানে ওই সন্ন্যাসী ওনাকে আবার থামান। উনি আবার থামাইছে ওনাকে, আচ্ছা, যে একটু দাঁড়াও, যে আমাকে বাবা তোমাকে সেদিন বললাম তুমি কাজটা করলে না কেন? বলছে কাকা আমার তো এখন সমস্যা, আমি কিছুদিন পরে দিব। বলছে না বাবা, মানুষই বেশি দিন রাখতে নাই, আচ্ছা। মানুষের জিনিস বেশি দিন রাখতে নাই, তুমি দিয়ে দাও না তোমার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। তো ইনি বলেই আবার চলে গেল। পরে আসে আমার বাবাকে আবার বললো সন্ধ্যার সময় যে এরকম আমি কিছু দেখেছি। এখন আমার বাবা তাকে বললো যে তুমি এটা দিয়ে দাও, যেহেতু মানসিক করছো, তুমি একটা রোগ থেকে মুক্তি পাচ্ছ, দিয়েই দাও। তো তিনি আমার কাকিকে বললো, কাকি কিন্তু আবার দিল না। পরে এই ঘটনা ঠিক 13 দিন পর রাতের বেলা হঠাৎ কান্নাকাটি চিৎকার, ওই বাসাতে কান্নাকাটি চিৎকার। আমাকে ফোন করা হলো। আমার আব্বা যেহেতু খুব ঘনিষ্ঠ লোক ছিল, সবাই আমরা দৌড়ে গেলাম, যাই দেখি আমার কাকার ওই কাটা মুন্ডুটা ওই মন্দিরের সামনে পড়ে আছে। মানে বুঝলাম না, কাটা মুন্ডুটা মানে? উনার যেটা বতরা বটি দিয়ে নিজের গলা নিজে কাটি দিছে। জব বলি দিয়ে আমরা বলি দেয়, সেই নিজে জব হয়ে গেছে। শরীরটারও কি অবস্থা? মাথা আলাদা, শুধু মাথার পিছনে চামড়াটা লাগাইছিল, রক্তেরও কি অবস্থা হওয়ার কথা? এবং 1 ফোঁটা রক্ত নেই। পুরো রক্ত কেউ এটা কিভাবে সম্ভব? রক্ত নেই মানে একটা মানুষের গলা কাটলে কি পরিমাণ রক্ত? মানে তো রক্তে পুরো ভরে যাওয়ার কথা। কিন্তু জায়গাটা 1 ফোঁটা রক্ত নেই, এবং ঠিক ওই মন্দিরে। কতক্ষণ পরে পাওয়া গেছিল বডিটা? বডিটা মোটামুটি মানে ভোর দিকে একজন বাইরে ছিল, সে বাইরে দেখতে পায়, চিৎকার শুরু করছে। মানে কোন সময় কাটা হয়েছে না হয়েছে এটা কেউ কেউ বলতে জানে পারে না। তবে আমার ওই কাকিটা বলে যে তিনি রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমাইছেন, এবং কাকিটা প্রায় 1টার দিকে বাথরুমে যাওয়ার জন্য উঠছে, দেখলে কাকা পিছনে শুয়ে আছে। তারপরে আর বলতে পারে না তার কাকা কই গেছে। 1টা-1:30টার দিকেও তাকে শেষবারের মতন বাসায় জীবিত অবস্থায় দেখা গেছে। জি জি জি। এবং তিনি যে বাসা থেকে বাইরে গেছেন না, বাসায় যেভাবে ভিতর থেকে তালা মারা ছিল সেইভাবেই আছে। মাই গুডনেস। কিন্তু আমি একটা জিনিস রক্তের বুঝলাম না, ব্যাপার, রক্তের ব্যাপারটা আমি খুব কনফিউশন। আমরাও কনফিউজ যে 1 ফোঁটা রক্ত মানে মানে মাটি শুষে নিয়েছে বা এই ধরনের কিছু? মাটিতে পাওয়া যায় না, মাটিতে কোনো রক্ত নেই। কিন্তু ঘটনা হচ্ছে কি রেহান, এখানে রক্ত তুই যেভাবেই রক্ত মুছে ফেলিস, ধুয়ে ফেলিস, যাই করা হোক, রক্তের বিন্দু মাত্র চিহ্ন বুঝা যাবে, তাও এবং মুছলেও বুঝা যাবে যে এখানে কিছু মোছা আচ্ছা, হয়েছে। একটা প্রশ্ন, আপনারা কিভাবে বুঝলেন উনি নিজের গলা নিজে কেটেছেন? উনার যে বটিটা জবর ছিল, সেই ভাঙা ভতরের বটিটা তার হাতের মধ্যে ছিল, ডান হাতে ছিল, ধরানো ছিল, চেপে ধরা ছিল। এটা দেখে আমরা ঘটনাটা কি মানে তাহলে ওই যে মানে আচ্ছা, আমি একটা প্রশ্ন করবো, আমরা পাঠা বলি দিলে কিভাবে দেই? পাঠা বলি দিলে সাধারণত ওই যে কাঠের মাঝে পাঠার গলা ঢুকিয়ে যখন জবাইটা করা হয়, কোন পর্যন্ত জবাই করা হয়, ওই মাথার পিছনের একটা চামড়াই কিন্তু শুধু আটকে থাকে। এটাই আমি বলছিলাম তোকে। এবং আরেকটা কথা বলি, কিছু মানে হিন্দু ধর্মের কিছু জায়গায় যখন এই বলিগুলো দেওয়া হয়, স্পেসিফিক একটা জায়গায় কিন্তু পাঠাটাকে ধরে রক্তগুলো ফেলে দেওয়া হয়। রাইট। আর এখানে আরেকটা ঘটনা হচ্ছে যে মানে উনি যে বলির কথাটা বলেছিল যে উনি বলি দিবে, দ্যাট মিনস সেখানে কোনো কিছু একটা উৎসর্গ করা হবে, সেই জিনিসটা উনি করে নাই। এখন এইটার সাথে এইটার তো আমি একটা খুব মানে একটা রকম কানেকশন খুঁজে পাচ্ছি। খুঁজে পাচ্ছি। মিঠু, এই কারণেই বললাম
তো যাই হোক, এই ব্যাপারগুলো আসলে খুব কন্ট্রোভার্সিয়াল হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে। অনেকে চিন্তা করতে পারে যে সব বলি দেওয়ার ব্যাপার আমরা উঠিয়ে নিয়ে আসছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আমি না করে পারছি না, মানে এমন কি ঘটনা আছে যে ওনার খুব ঝগড়াঝাটি আছে কারোর সাথে, বা না, কোনো না। ধরনের কোনো প্রবলেম আছে, যে পারিবারিক দ্বন্দ্বে কিংবা অন্য কোনো শত্রুতার বশত এই কাজটা করা হয়ে থাকতে না পারে? না না, এরকম কোনো নাই। সেটা যদি থেকেও থাকে, সে নিশ্চয়ই আলাদা করে রক্তগুলো নিয়ে যাবে না। নিয়ে যাবে না, right? তা তো অবশ্যই। তো যখন এই ঘটনা থেকে ছড়াই গেল, 4 মেম্বার এলাকার মুরব্বীরা আসলো, তো থানা থেকে পুলিশ গেল। পুলিশ যাওয়ার সবাই বললো যে লাস্ট থেকে আমরা পোস্টমর্টম করবো, তার কোনো শত্রুতা আছে কিনা। তো যখন তাকে পোস্টমর্টম করে যখন পুলিশের গাড়িতে তোলানো হলো, তখন আরেকটি অলৌকিক ঘটনা ঘটলো। কিরকম? যে পুলিশের গাড়িগুলো যখন তুলনা হলো, পুলিশের একটা গাড়ি জিপ বেরিয়ে অনেক শক্তিশালী, তার লাস্টটা বডিটা যখন গাড়িতে তুলনা হলো, গাড়িটা কোনো ক্রমে আগাতে পারতেছে না, চাকা ঘুরে ঘুরে মাটির দিকে বসে দেবে যাচ্ছে। জিপে যাচ্ছে, গাড়ি কোনো ক্রমে আগাতে পারতেছে না। তারপরে আমরা আবার নামাইলাম, নামে একটা ভ্যানে তুললাম, যে পুলিশের গাড়ির সামনে পিছন ভ্যানে করে লাশটা নিয়ে যাবো, আমরা হরিশে নিয়ে যাবো। তো লাশ নামানোর পরে কি পুলিশের গাড়ি আবার যেতে পারছে? স্বাভাবিক অবস্থা চলে যাচ্ছে। What the hell? তারপর যখন আমরা ভ্যানে তুললাম, ভ্যানে তুলে মাত্র ভ্যানের 3টা চাকার একসঙ্গে পাংচার, আবার বাড়ি চলে গেল, পাংচার হয়ে গেল 3টা চাকায়। My goodness. মৃত্যুর পরে শরীরগুলোর ওজন বাড়ে, বাট বাড়ে, that is not the level. রাইট, সেটাই বলছিলাম যে এমন তো বাড়ার কথা না, কিছুটা বেড়ে যায়। অটোমেটিকলি 3টা চাকায় হাওয়া বসে গেল। তারপর যখন ভ্যানে করে আমরা নিয়ে যেতে পারতেছিলাম না, তারপর আমরা বললাম যে খাটিয়ে করে নিয়ে যাবো। আচ্ছা, তো যখন আমরা লাশটাকে খাটিয়ে তুললাম, তো যখন আমরা থানার দিকে যাই, থানার উদ্দেশ্য করে থানার দিকে যাই, তো ওই রাস্তায় যাওয়ার সময় লাশটা আমিও ঘাড়ে নিয়েছিলাম, এত অসম্ভব ভারী হয়ে গেল যে মনে হয় মন অনেকগুলা ওজন সেখানে দেওয়া হয়েছে, আমরা রাখতেই পারতেছি না, আমাদেরকে বাধ্যগত হয়ে মাটিতে রাখতে হলো লাশটা। শেষ পর্যন্ত লাশটাকে নিয়ে কি করা হলো? শেষ পর্যন্ত লাশটা আমরা থানায় যেতে পারলামই না। তখন তাকে আমরা, থানাতে পুলিশ আসছিল, তারা দেখে বুঝতে পারলো, তারা নিজেরাই বলে দিল যে আপনার লাশটা যত তাড়াতাড়ি সম্ভব লাশটা আপনার পড়াই ফেলেন। যেহেতু তারা হিন্দু ধর্মে তাদের পড়ানো, তাদের ধর্মীয় শ্মশান রীতি পর্যন্ত অনুযায়ী। নিতে কোনো সমস্যা না হয় না না, লাশটা আমরা শ্মশানে নিয়ে যাই, সুন্দর স্বাভাবিক অবস্থা শ্মশানে চলে গেল, তখন ওজনে কোনো না না, ফারাক না, আসে? কোনো প্রবলেম দেখা দেয়নি। ওয়েল, ফিজিক্সের সব রকম সব ল উল্টে পাল্টে যাচ্ছে আসলে। আই হ্যাভ নাথিং টু সে। আমি আসলে এটাই, আমার খুব এখনো মাথার মধ্যে ওই রক্তের বিষয়টাই ঘুরছে। আমি একটা জিনিস আর আমার মাথায় কোনোভাবেই হচ্ছে ওই হিসাবটা বলি, মেলাতে পারছি স্যাক্রিফাইস, না। অনেক অনেক প্রাচীন একটা প্র্যাকটিস এটা। এই বলি দেওয়ার ব্যাপারটা, স্যাক্রিফাইস করার ব্যাপারটা, মানত করার ব্যাপারটা, এগুলো অনেক প্রাচীন ভাইয়া, ব্যাপার। যখন আমরা শ্মশানের দিকে নিয়ে গেলাম, শুকন কাঠ খড়িতে পুরানোর চেষ্টা করতেছি, এমনিতে একটা হিন্দু স্বাভাবিক লোক পড়েলে আমি দেখছি যে এমনি রক্ত টানো, এমনি Right, উঠে হ্যাঁ। দাঁড়ানোর মতো হয়ে একটা আছে, position আসে, কিন্তু right. তার লাস্ট পড়া যাচ্ছিল না, মনে হচ্ছে উঠে দাঁড়াচ্ছে সে, এরকম 2-3 রয়েছে, এবং তাকে বাঁশ দিয়ে, লাঠি দিয়ে, মার দিয়ে আবার ফেলে দেওয়া হয়েছে। আপনি নিজের চোখে দেখেছেন? তারপর জি, আমি নিজে দেখছি। তারপরে কেরোসিন বা পেট্রোল এই জিঘি অনেক জিনিস দেয়, কোনো ক্রমেই তার লাশটা পরিপূর্ণভাবে পড়ানো যায় নাই। তারপরে ওটা দেখে রাত ঘনিয়ে আসার সবাই ভয়ে দেখে আমরা কোন রকমে আপসা পুড়াইয়ে মাটিতে বালি চাপাতে চলে আসি, মাই গুডনেস। মানে বালি তার চাপাতে চলে আসি। শুরু থেকে শেষটা পর্যন্ত একদম খুব মানে যদি ওভাবে দুঃখজনক ভাবে গেছে। আধ্যাত্মিক ভাবে বলতে চাই, তাহলে তার শরীরটাও অ্যাকসেপ্টেড হয়নি। অ্যাকসেপ্টেড হয়নি, Right, সেটাই বলছিলাম। তো এই ঘটনা হওয়ার পর ঠিক 29 দিন পর আমার যে কাকিটা ছিল, ওই কাকার ওয়াইফ, তো উনারও সেই একই ঘটনা ঘটলো। মানে ওই কাকিটাও ঠিক ওই মন্দিরের সামনে উনিও নিজেকে টেনে দিয়েছেন। নিজে নিজে যোগ করে ওই মন্দিরের সামনে পড়ে আছে, সেম একই ভাবে। সেম একই ঘটনা। এখানেও কি রক্ত ছিল? না, কোনো রক্ত পাইনি আমরা। কি বলবো, মানে আচ্ছা, এই ঘটনাগুলো তো মানে পেপারে, নিউজে এসে সয়লাভ হয়ে যাওয়ার কথা। মানে এবং এটা, এই ঘটনায় এলাকার শত শত হাজার হাজার লোক সেখানটায় আসলো, যে রক্ত নাই। আচ্ছা, এই মন্দিরটার এক্সাক্ট লোকেশন আমাকে বলুন তো, আমি যাব, সুমন আর আমি যাব। এই মন্দিরটা কোথায়? এই মন্দিরটা দিনাজপুরের সদর উপজেলায় যে আমি দিনাজপুরের বিরল পর্যন্ত চিনি, আমি বিরলে গিয়েছি। বিরল নাই, সদরের আরো আগে? হ্যাঁ, আচ্ছা ওইখানটায় একটা গ্রাম আছে, হিন্দু পাড়া আছে, 4 নম্বর শেখপুর ইউনিয়ন, আচ্ছা, ওইখানটায়। ওখানে মন্দিরটার কোনো নাম আছে, স্পেসিফিক কোনো নাম? মন্দিরে কেউ বলে বুড়িত্থান, কেউ বলে কালীত্থান, অনেক এক নাম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, খুঁজে বের করে নিতে হবে। অলরাইট, বাট ওখানে যাওয়াটা ফরজ দোষ। রাইট, আমরা মানে আমাদের গন্তব্য রইলো, কোনো এক সময় আমরা পৌঁছে যাবো Right. সেখানে। ওকে, এরপর আসলে এটা নিয়ে আর মানে ব্যাখ্যা যত করতে যাব, মানে মাথা ওলটপালট হয়ে যাবে। পরবর্তী ঘটনায় যাই। আপনার সাথে এরকম আরো অনেক কিছুই কি ঘটেছে সাদ্দাম ভাই, এই ধরনের কোনো কিছু? হ্যাঁ, এরকম আমার একটা ভৌতিক ঘটনা আমি দেখছি। যত এই 15 সালের 8ই জানুয়ারি আমি চাকরিতে ছুটিতে বাসায় যাচ্ছিলাম। 3-4 মাস আগের ঘটনা, রাইট? তো বাসায় যাওয়ার সময় আমি উত্তর এয়ারপোর্ট থেকে টিকিট কাটলাম ট্রেনের, রাজনৈতিক কারণে বাস চলাচল বন্ধ। গোটা রাস্তা আমি সিট পাওয়ার পরও পুরো রাস্তা দাঁড়িয়ে গেছি, মানে বসে জায়গাটা নাই, এত লোক আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রেনের ভিতরে। যখন আমরা নাটোর পর্যন্ত পৌঁছাইলাম, তখন রাত ভোর হয়ে গেল। আচ্ছা, মানে ট্রেন এখানটা আসার কথা 11টায়, সেই ট্রেন আসছে রাত 2টায়। ওকে।
গন্ডগোলের কারণে। তো ভোর হয়ে গেল, তো ওইখানটা বলে দিল যে সামনে লাইনের প্রবলেম আছে, সময় লাগতে পারে। আচ্ছা, তো ওইখানটা সময় লাগার কথা বলে প্রায় দিনটা ওইখানটাই কাটে গেল আমাদের। ওকে, 4টার দিকে আবার ট্রেন ছাড়লাম। তো 4টার দিকে ট্রেন ছাড়ার পরে আমি আনুমানিক ট্রেনটা খুব ধীরে গতি চলতেছে, আচ্ছা 4টা কি 3টার দিক দিনাজপুর পার্বতীপুরে যা পৌঁছাই। আচ্ছা, এবং ওইখানটাও আমার ভাগ্য সেদিন এতই খারাপ ছিল যে ওইখানটাই বলে দিল যে দিনাজপুরে ট্রেন যাবে না, রাস্তায় কোন একটা ব্রিজটা ভেঙে দেওয়া হয়েছে, আচ্ছা, আচ্ছা, ট্রেন চলাচল বিচ্ছিন্ন করা হয়েছে। ওকে। তো আমি সেইখান থেকে নামে আমার বাড়ি প্রায় 20-25 কিলোমিটার। তো ভটভটিয়া গ্রামে যেটা ভটভটিয়া চলে না, ইঞ্জিন চালিত ওকে। সেলাই মেশিন দিয়ে, সেই ভটভটিয়া উঠলাম রাত 3:30টার দিকে। আচ্ছা, এবং কি আমার বাসার সামনে একটা বাজার আছে, সেই বাজার থেকে আমার বাসা 1 কিলোমিটার দূরে। আচ্ছা, তো এই বাজারে নামলাম ঠিক 4:15টার দিকে নামলাম। আচ্ছা, আচ্ছা। তো নামার পরে আমি যাচ্ছি, কুয়াশা ঠান্ডা কিচ্ছু দেখা যায় না। মাই গুডনেস, ডোন্ট মানে টেল মি দ্যাট। আমি দিনাজপুরে যখন গিয়েছিলাম তখন রাত্রে ওখানকার ঠান্ডা 4:30টায় যে নেমেছি, এবং বাসে যখন ছিলাম আমার মনে হচ্ছিল কি জানিস, আমি মনে হয় অন্য কোনো একটা দুনিয়াতে আছি, কারণ কিছু দেখা যায় না, সব ধোঁয়া বাইরে। আর আমরা একবার দিনাজপুরে গিয়েছিলাম, My আমাদের একটা goodness, episode আমরা তো গেছিলাম ধারণ করতে। গরমের দিনে। গরমের দিনে গিয়েছিলাম। আমি ওই দিনে তোকে বলছিলাম শীতের দিনে, মানে 5 ফিট দূরে বাস, ওটা দেখা যায় না, দেখা একটা যায় বাস না, একদম right. মুখোমুখি হয়ে যাওয়ার পরে দেখা যায় এত কুয়াশা ওইখানটাতে। যাই হোক, তারপরে তো নামার পরে ভয় লাগতেছে যে ঢাকা বড় কিংবা দেখা যাচ্ছে অনেক কিছু সময় আছে, আর প্রচন্ড ঠান্ডা। আমি ঢাকায় তো ঠান্ডা সেই হিসেবে নাই ওই হিসাবে পড়ে না, না। প্রচন্ড ঠান্ডা। দেখতে দেখতে আমার একটা বন্ধু রানা নাম, রানা আমার বেস্টম্যান ছিল। আমি তো ইন্টারমিডিয়েট পাস করেছি, ও ইন্টারমিডিয়েট পাস করতে পারে নাই, পরে আচ্ছা, সে বিয়ে করছে। আচ্ছা, তো পিছনে আমরা এই সাদ্দাম কি ব্যাপার, ছুটতে আসছে। হ্যাঁ দোস্ত, তুই এখানতে? উনি ওখানে এত রাত্রে? উনি কিন্তু বাজারে নাইট গাড়ি। ও আচ্ছা, 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 নাইট ডিউটি আচ্ছা, আচ্ছা। আমি জানলাম সিগারেট চাকরি করতো। তুই এখানতে কাজ থেকে জানিস আমি কি করি? ও আচ্ছা ঠিক আছে। তো যাদের তো গল্প করতে চাই, বললাম সিগারেট খাবি? আমি কিন্তু সিগারেট খাই না, সে কিন্তু সিগারেট খায়। আচ্ছা, তো এটা আমি আগেই বলতে ভুলে গেছিলাম। ট্রেনে এক লোক বাথরুমের ভিতরে ছিল, কে জানে বাইরে থেকে বাথরুমের দরজা লক করে দিয়েছে। আচ্ছা, আচ্ছা, তো সেই লোক কোন ডাকা দিয়ে করার পরে কেউ খুলে আমি খুলে দিয়েছি। Okay. তো তিনি আমাকে 2টা ব্যানসল সিগারেট দিল। ওকে, আমি বললাম ভাই সিগারেট, আমার বললো সিগারেট খান আপনি? ভাই আমি খাই না। বলতে আমার সামনে লজ্জা পাচ্ছেন, ভেতরে রাখে দেন, পরে খাই নিয়েন। আচ্ছা, আচ্ছা, সেই সিগারেট দুটো আমার সঙ্গে ছিল। আমি বললাম দোস্ত নে সিগারেট খা, আমাকে একদম গিফট করছে। তাহলে তিনি আমাকে এই কথাটা বললো যে ভাইয়া, যে আমি যেখানে থাকি সেখানে সিগারেট বিড়ি কিচ্ছু খাওয়া হয় না। আপনার বন্ধু বলছে? জি, আচ্ছা, সেখানে সিগারেট বিড়ি কিচ্ছু খাওয়া হয় না। এই কথা কেন বললো যে এখানে থাকে? আমি তখন সেই কথাটা হয়তো বা আমরা নেই নাই। শুনি হয়তো বা পার্ট আমরা অফ জব হিসাবে বলতে পারে যে আমার এই জবের সময় এরকম কিছু করা ঠিক না। তার সঙ্গে মোটামুটি আমি 1 কিলোমিটার হাঁটতে গল্প করতে করতে গেলাম। তো আমি দেখছিলাম যে তার হাতের আঙুলগুলো যে ছিল তার তুলনায় অনেক বড় আঙুলগুলো। আমি শীতের দিন, কুয়াশার দিন, অত প্রশ্ন দেখতে নাই। আচ্ছা, যাই হোক, এই বিপদের সময়টা অন্ধকার রাতে একটা সাথী পেয়েছে, এটা তো অনেক বড়। তো বাসায় পর্যন্ত, আমার বাসা থেকে তার বাসায় একটু সামনে, মাঝখানে প্রায় কয়েকক্ষণ জমি, তারপরে দুই পাড়া বলা হয় আর কি। এই পাড়ায় আমার বাসা, ওই পাড়ায় ওর বাসা। আমার বাসার পাড়ে দিয়ে তাকে যেতে হয়। আমার বাসা পর্যন্ত সে এগিয়ে দিল, দিয়ে চলে গেল সে। আচ্ছা, তো ভোরবেলা মাকে ডাক দিলাম, তখন প্রায় আজান দিচ্ছে। মাকে ডাক দিলাম, আম্মু দরজা খুলে দিল। তখন আমার আম্মু আমাকে বলতেছে যে তুই এত রাতে একা, ফোন করলে আমি লোক পাঠিয়ে দিতাম। বলে না সমস্যা হয়নি, রানা আমাকে আগে দিয়ে গেল। রানা আগে দিলে কোন রানা? আমি কিনা কেন, সামিউলের ভাই রানা। কত না মারা যাওয়া 14 দিন হয়ে গেল আজকে। মানে সে মারা যাওয়া 14 দিন। মানে যেই বন্ধুর সাথে আপনি হেঁটে আসছেন সে 14 দিন আগে মারা গেছে? জি, আমি তো সকলেই মাথায় কাজ করি, কি দেখলাম? তাকে আমি সিগারেট খাইতে বললাম, গল্প দেখলেন মানে বললাম। কি? আপনি তো তার সাথে কতক্ষণ কোথায় বলে হাঁটাহাঁটি করলেন, কথা বললেন। সে মারা গেছে, কি আপনি ব্যাপার? ওই আঙুলের ব্যাপারটা ছাড়া তার মধ্যে অস্বাভাবিক আর কিছু খেয়াল করেননি? না না, শীতের দিন তো প্রচন্ড কুয়াশা, আর এই সময় আমি একটা সাথী পেয়েছি, দুজনে গল্প করতে এসেছি। সে সুন্দর আমার সঙ্গে গল্প করতেছে। আসলে এত পরিচিত একজন কাছের মানুষ পেলে এই ধরনের সন্দেহ করার খুব একটা তো প্রশ্নই ওঠে না। রাইট, এবং যদি সে নাইট গার্ডের চাকরি করে থাকে তাহলে তো খুবই স্বাভাবিক তার সাথে ওইখানে তার মিট সাথে হওয়া। থাকা, আর এই সময় একটা পরিচিত মানুষের বন্ধুর দেখা পাওয়া, তার মানে তো ইটস আ রিলিফ। এটা কোনো জাস্টিফাই করার কোনো বিষয় নেই সেখানে। অস্বাভাবিক কিছু থাকলেও হয়তো উনি খেয়াল করতেন না। না, তারপর আমার মা বললো তো মারা গেছে। আমি বিশ্বাস করতে পারিনি। পরে সকাল 8টার দিকে আমার শাশুড়ি ভাইকে দেখাই যাও তার কবরটা, যে মারা গেছে। তারপরে আবার বিশ্বাস হয় না। বিশ্বাস কিন্তু করতে সে তো পারিনি। আপনার অনেক কাছের বন্ধু ছিল, তারপরে আপনাকে কেন জানতেন? থাকি খুব কষ্ট পাবো, এই জন্য নাকি, এই জন্য মনে হয় আমার মামাকে জানাই নাই। আচ্ছা, আচ্ছা, উনি চাচ্ছিলেন আপনি হয়তো কোনো এক সময় আসলে তখন আপনাকে। হ্যাঁ, কিভাবে মারা গিয়েছিল উনি? উনি সুসাইড করছে বাসায় তার ওয়াইফের সঙ্গে, পারিবারিক কারণে। আচ্ছা, পারিবারিক ট্যাবলেট নাকি একসঙ্গে খাইছিল, আচ্ছা, সেই জন্য আচ্ছা। মারা গেছে। মানে স্বাভাবিক স্বাভাবিক মৃত্যু না, নয়। না, ছিল না, না। না, স্বাভাবিক আপনার বয়সে একটা ছেলের মৃত্যু স্বাভাবিক কিভাবে হয় এই সময়? তো তারপরে আমি যখন বিশ্বাস করতে পারছিলাম না, তার বাসায় তার ওয়াইফ, তার মা, যখন সবাই বললাম আমাকে, এমনকি তার কবর পর্যন্ত যখন দেখানো হলো, তখন আমি এখনো বিশ্বাস করতে পারি না যে আমি এটা কি দেখলাম।
আমাকে সে বাসা পর্যন্ত আগিয়ে দিয়ে আসলো, কোথাও বললাম তাকে আমি সিগারেট খাওয়ার জন্য দিলাম, সে সিগারেট খেলো না। এরকম আসলে আমরা ডরের মধ্যে বেশ কয়েকটা ঘটনা পেলাম, তবে আপনার ঘটনাটাও মানে দারুণ ইন্টারেস্টিং। These things are exceptional according to positivity. হ্যাঁ, যেমন এরকম কিছু গল্প আমি শুনেছি, তাকে একটা মানে কাক কখনো একটা গলিতে যেতে দিত না, প্রচুর কাক তাকে ঠোকর দেওয়া শুরু করতো, অথচ সে দেখতো যে অন্য সবাই ঢুকতে পারছে, কিন্তু তাকে আমি খুব ছোটবেলায় শুনেছিলাম কোন এক চাচার কাছ থেকে, ওই জন্য আমার মনে নেই, তাকে ঢুকতে দিত না, শুধু অনেক কাক তাকে অ্যাটাক করতো, সেই জন্য সে যেত না। বাট আফটার অল একটা পর্যায়ের পরে দেখা গেছে যে ওই গলিতে কিছু একটা ছিল, বাজে কিছু একটা, যেটার কারণে ওখানে অনেকেরই যারা যেত রেগুলার বেসিসে রাতের বেলা তাদের খুব প্রবলেম হতো, অনেক রকম ভৌতিক ব্যাপারের মধ্যে তারা পড়তো। তো সেই ক্ষেত্রে ওই কাকগুলো যে তাকে যেতে দিত না, এটা কিন্তু কোনো একটা ভালো শক্তি তাকে বাঁচিয়ে দিয়েছে। তো আপনার ফ্রেন্ড রানা, যে কিনা আপনাকে মৃত্যুর পরেও কিন্তু আপনাকে মোটামুটি সাহায্য করে নিয়ে গেছে, হয়তো সে যদি না আসতো এর চেয়েও খারাপ কোনো কিছু ওই সময়টাতে আপনাকে অ্যাটাক করতে পারতো। ইউ নেভার নো। তো তারপর সঙ্গে কথা বললাম, যে মাঝখানে বলতে ভুলে গেছিলাম, বললাম তো তোর সঙ্গে অনেকদিন যোগাযোগ হয় না, বিয়ে শাদী করলি, তো তোর মোবাইল নাম্বারটা দে। তো বলতাম মোবাইল নাম্বার না, যেখানে আমি কাজ করি থাকি টেলিফোন নাম্বার নেই। তো টেলিফোন নাম্বারটা ভাই আমার এখন স্পষ্ট মনে আছে, যে বাংলায় বলবো 24434। তো আমি পরে সেই নাম্বার ট্রাই করলাম, নাম্বারটা আমার ঢুকতেছে না। এটা কি টিএনটি মানে দিনাজপুরের টিএনটি নাম্বার গুলো কি এমনই হয় এইরকম? আমি সঠিক বলতে পারবো না, কি নাম্বার কোন ইউজ করি না। তো পরে আমি আমার মসজিদের ইমাম ছিল, তার সঙ্গে কথাবার্তা বললাম, উনি পুরো ঘটনা শোনা করে বললো সে যেহেতু মারা গেছে, তো তিনি তোমাকে নামাজের কথা বলছে, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত এবং কি এশারে 4 রাকাত, তিনি তোমাকে নামাজের ইঙ্গিত দিয়েছে। ইমাম সাহেব আমাকে ব্যাখ্যা দিয়ে বুঝাই দিল। তো যেহেতু উনি 2 4 3 4 বললো, কোড হিসেবে পরে এটা ডিকোড করেছেন উনি। পরে ইমাম সাহেব আমাকে ব্যাখ্যা দিয়ে বুঝাই দিয়েছে। মানে এটা ইমাম সাহেবের ব্যাখ্যা ছিল, আমরা জানি না ওটাই উনি মিন করেছে, এটাই মিন করেছে কিনা আমরা যদিও সেটা জানি না। তবে সাদ্দাম ভাইয়ের কাছে যে 2টা ঘটনা শুনলাম পরপর, মানে 2টা ঘটনাই বেশ ইন্টারেস্টিং ছিল। আমার কাছে আরো একটা ঘটনা আছে, যেটা 2001 সালে আমার দাদা মারা যায়। সেই সময় ছিল প্রচন্ড বর্ষা, আমার দাদা মারা যায়। তো আমার দাদা মারা যাওয়ার কিছুদিন পরে বর্ষা শুরু হয়। আচ্ছা। তো ঠিক 40 দিন পর, 40 দিন 38 দিন পর। তো যখন আমার দাদার আমার ডাড়া ছোট ডাড়া বলতে ঠিক বুঝলাম না, ছোট নদীর মতো আর কি, চিকন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাড়া বলে গেলাম এগুলোকে, ডাড়া বা খাড়ি, গ্রামের ভাষায় যেগুলো বলা হয়, বা ভদ্রভাষায় বলে মোরা নদী। আচ্ছা। আচ্ছা, এখানে আমি একটু থামিয়ে রাখি যে অনেকক্ষণ ধরে আমরা সাদ্দাম ভাইয়ের ঘটনা শুনছি, অনেকে বুঝতেই পাচ্ছেন সে দিনাজপুরের সেন্টে কথা বলছে, তো হয়তো বা সেক্ষেত্রে কিছু 2-1 ওয়ার্ড মিস হয়ে যেতে পারে, তবে একটু মনোযোগ দিয়ে শুনলে পুরো ঘটনাটাই বেশ সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ওই ডাড়ার পাশে আমাদের পারিবারিক কবরস্থান। আচ্ছা। এখানে আরো কবরস্থান আছে আর কি, অনেক এরিয়া জুড়ে। তো আমাদের পারিবারিক কবরস্থানে আমার দাদাকে আমি কবর দিলাম। আচ্ছা। আমার দাদা মাঠে দেওয়ার 38 দিন পর বর্ষা শুরু হলো। তো আমার বাবা রাত 3টার দিকে উনি বাথরুমে যাওয়ার জন্য উঠছে। আচ্ছা। বর্ষার দিন প্রচন্ড বর্ষা, উঠে বাথরুম থেকে যখন বাইরে এলো, আমার দাদা শ্বশুর এসে হাজির, বললো তুই আরামে ঘুমাচ্ছিস, আমি এখানে শুয়ে আছি, আমার কবর ভাঙে গেছে এবং কি আমি পানির মধ্যে ডুবে আছি। আমার বাবাকে আসে বললো। কখন, কোথা থেকে আসলেন? আমার দাদা তো মারাই গেছে, শ্বশুর আমার বাবাকে এসে বলতেছে যে তোরা এখানটা ঘরের মধ্যে আরাম করে শুয়ে আছিস, ওইদিকে আমার ঘর ভাঙে গেছে, আমি পানির মধ্যে ডুবে আছি। আচ্ছা। তো আমার বাবা দেখলো যে সত্যি। আমার বাবা কিন্তু ভয় পায়নি, আসলে পরে তো আমার বাবা ভয় পায়নি। পরে আমার বাবা আমার চাচা সবাইকে ডাকলো, এমনকি আমরা যাই দেখি যে ঠিকই আমার দাদার কবর পাশটা ভাঙে গেছে। আপনি নিজে গিয়েছিলেন? আমি নিজে দেখেছেন। 2001 সালে আমার দাদা কবরটা ভাঙে গেছে এবং পানি ঢুকে গেছে কবরে। জি, পানি ঢুকে গেছে কবরে, যথেষ্ট পানি ঢুকে গেছে। জি, আমার দাদা কি কবরের ভেতরে লাশটা ছিল? মানে লাশ ছিল। এমনকি দেখলাম যে আমার দাদার পুরা মানুষ বলে যে লাশ 10-15-20 দিনে পচি তার বডি নষ্ট হয়ে যায়, কিন্তু আমার দাদার বডি কিচ্ছু হয়নি। ঘটনাটা ঘটছে 40 দিন পর, 40-41 দিনে। তো যখন আমার বাবারা গেল সবাই দেখলাম, তো আমার দাদার লাশটা ঠিক সেরকমই আছে এবং কি আমার দাদার হাঁটু পর্যন্ত কাপড়টা সরে গেছে, পাটা স্পষ্ট আছে, কিচ্ছু হয়নি। কিভাবে সম্ভব? স্পষ্ট আছে, কিচ্ছু হয় নাই, পুরা শরীর তোমার আস্তে আস্তে অর্ধেক কবর ভাঙলাম। দাদা জীবিত অবস্থায় কি করতেন? কালাম পড়তেন, গ্রামে থাকতেন, করতেন গ্রামের মানুষ। তো তার পুরো শরীর ঠিক আছে এবং কি শুধু তার বুকের কাছে একটু অল্প একটু রক্তের ছাপ, রক্তের দাগ সাদা কাপড়ের মতো লাগিয়ে আছে, এমনকি তার পুরো শরীর ঠিক আছে। আচ্ছা। আমাদের এলাকার মুরব্বীর কয়েকজন দেখলো, ওরা বলছে লোকজন জড়ো হয়ে যাবে, ভালো দেখাবে না, তোমরা যত তাড়াতাড়ি পারো ওটাকে ভালো করে ঢাকা দাও। তখন আমরা আবার পুনরায় সুন্দর করে বাঁশ দিয়ে, প্লাস্টিক দিয়ে সুন্দর করে কবরটাকে মেরামত করে দিই। আচ্ছা। তারপরে তো আপনার আব্বু বোধহয় ওই ধরনের আর কিছু? না, তারপর থেকে আমার আব্বু আমার দাদা কোনো দেখতে পাইনি।
ওকে, মোটামুটি 3টা ঘটনা পেলাম, যদিও লাস্টেটা খুব ছোট্ট একটা ঘটনা ছিল, তবে ওনার ঘটনাগুলো খুব সত্যতার সাথে জড়ানো এবং শুনলে বোঝা যায় যে এগুলো It এর happened. মধ্যে হ্যাপেন্ড, কিছু লজিক আছে। Right. মানুষ যখন একটা কথা বলে, সিকোয়েন্সটা যখন থাকে, কিছু ক্ষেত্রে হয়তোবা বোঝা যেতে পারে Right. এটা যদি না ঘটে, সিকোয়েন্সের মধ্যে একটা ঝামেলা পাওয়া থাকে। হ্যাঁ। তো সাদ্দাম ভাইয়ের মধ্যে আমরা যে জিনিসটা মানে তেমন কিছু পাইনি। অথেন্টিসিটি অনেক বেশি। ওয়েল, যাই হোক, আমরা তো আপনার গল্পগুলো শুনলাম, তবে এখনো বুলবুল ভাইয়ের একটা গল্প শোনা বাকি আছে। বুলবুল ভাইয়ের কাছ থেকে এখন আমরা সেই স্টোরিটা শুনি। তো বুলবুল ভাই, আপনার জীবনের কয়েকটা ঘটনা তো শুনলাম, এখন আরেকটা ঘটনা আপনার বোধহয় বলার ছিল। জি ভাই, তো এবার সেই ঘটনাটা শুনি। এই ঘটনাটা আমি তো গ্রামে চিকিৎসা করতাম, মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কোর্সটা করা ছিল আমার। আচ্ছা। একদিন রাত্রের 12টার দিকে আমারই এক ফ্রেন্ড, মানে কলিগ, স্কুলের হেড টিচার, সে আমাকে ফোন দিল তাদের বাড়ির কাছে একজনের মানে পাতলা পায়খানা হয়েছে, ডায়রিয়া, যাওয়ার জন্য। তো আমি গেছি, যাওয়ার পরে রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। তো দেখি মনে হয়েছিল যে বাঁচবো বলে মনে হয় না। আচ্ছা। তো আমি যখন স্যালাইন পুশ করছি তার গায়ে, তো ডায়াসল স্যালাইন দেওয়ার পরে দেখলাম যে মিনিটে 30 কি 35 ফুটের মতো ড্রপ যাইতেছে, বেশি যাইতেছে না। আচ্ছা। তো আমি কিছুক্ষণ থেকে তারপর সেখান থেকে চলে আসছি। তো অত রাতে সেই গ্রাম থেকে আসার জন্য কোনো গাড়ি ঘোড়া পাইনি, তো একা একা আসতেছিলাম। আপনি তাকে স্যালাইন দিয়ে চলে আসেন? চলে আসলাম। আচ্ছা। যে বললাম যে দেখেন কি হয়। তো আমি যখন মাঝামাঝি আসি পড়ছি, আমার আসতে প্রায় আধা ঘন্টার মতো পার হয়েছে। এমন সময় দেখি আমার রাস্তার পাশে এক লোক আমার বলতেছে যে, ডাক্তার ভাই এসে বললেন? আমি বললাম হ্যাঁ। ওর কথাটা যখন বলছে ডাক্তার এসে বললেন, আমি হ্যাঁ বলার পরে মনে হয়েছে যে এই লোকটা কণ্ঠ পরিচিত। বলছি যে এই আপনাকে আমি এই মাত্র না স্যালাইন দিয়ে আসলাম, তা আপনি এত তাড়াতাড়ি রাস্তায় আসলেন কিভাবে? উনি আমাকে সে আমার পাশ দিয়ে পার হয়ে যেতেছে, আমি যেদিকে আসতেছি সেটা বিপরীত দিকে যাইতেছে। মানে আপনি যাকে স্যালাইন দিয়ে এসেছেন সে আপনার আগেই আরো সামনে কোথাও চলে গিয়ে আবার ফেরত আসছে। তার মানে আমাকে সে ক্রস করলো। ক্রস করার অবস্থা সে বলছে। আর দেখেন ভাই, আমরা অনেক সময় কিন্তু মনে দুঃখ থাকলে একভাবে জিজ্ঞেস করি, আবার আনন্দ থাকলে কিন্তু আরেকভাবে জিজ্ঞেস করি। আমি যখন তাকে জিজ্ঞেস করছি যে আপনাকে তো আমি স্যালাইন দিয়ে আসলাম, আপনি আসলেন কিভাবে এই জায়গায়? উনি আমার এমন ভাবে কথা বললেন যে ডাক্তার ভাই, অসুস্থ শরীর আর কত বিছানাতে শুয়ে থাকা যায়, এটা বলছে। আচ্ছা। বলার পরে বলি সেরে তখন একটু দ্রুত সে আমার ক্রস করতেছিল। আমি আরো কিছু জিজ্ঞেস করে ডাক দিলাম তাকে, কিন্তু সে আর শুনলো না, সাড়া দেয়নি। না, সাড়া দেয় নাই। তো আমি ভাবতেছি যে এটা কি করে সম্ভব, আমি স্যালাইন দিয়ে আসলাম আর অথচ ও আমার সামনে কথা বলে গেল। আচ্ছা। তা আমি এটা নিয়ে আর অত চিন্তা করিনি। বাসায় আসি সাথে তোর ফোন দিছে আমাকে, যে ডেকে নিয়ে গেছিল, ওরে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে ওর নাম আসলে মেজবা। মেজবা ভাই, রুগীর অবস্থা কি? তার মানে ভয়। আমাকে যে ডেকে নিয়ে গেছিল, ওরে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে ওর নাম আসলে মেজবা। মেজবা ভাই, রুগীর অবস্থা কি? আমার বললো যে তুমি স্যালাইন দিয়ে বেরিয়ে যাওয়ার 5-7 মিনিট পরেই তো সে মারা গেছে। তখন যখনই বলছে মারা গেছে, আমি তো 5-7 মিনিটের মধ্যে মারা গেছে। আধা ঘন্টা পরে তো আপনার সামনে থেকে আসলো। আমার সামনে থেকে আসলো। আমি তখন ইয়েতে পড়ে গেলাম যে কি ব্যাপার, আমি ও বলতেছে মারা গেছে আর আমার সাথে দেখা হইলো, তাহলে বিষয়টা কিরকম দাঁড়াইলো? আমি ওই সারা রাত অনেকটা ভাবছি, আমার হয় না, ঘুম আসে নাই, ভাবতেছিলাম। পরের দিন সকালে আমি ইচ্ছে করে সেই মেজবা মাস্টার আবার ডাইকা এনে তাকে জিজ্ঞেস করলাম যে কয়টার সময় শাশুড়ি মারা গেছে। সে তখন বললো যতটার সময় মারা গেছে। তখন আমি মেজবা বললাম যে ভাই, ও কিন্তু আমার সাথে রাস্তার মধ্যে আধা ঘন্টা পরে আমার সাথে দেখা হয়েছিল। তখন সে আমার বললো যে হইতে পারে তোমার সাথে আত্মা এসে দেখা করছে। তো এটি ঠিক যে পৃথিবীতে তো সবকিছুই ধ্বংস হবো, কিন্তু আত্মা তো বিনশ্বর, আত্মা তার ধ্বংস হওয়ার মতো না। এটা তো মানে শেষ পর্যন্ত আমি যেটা ব্যাখ্যা দিতে নিজের কাছে যেটা খুঁজে বার করছি যে আত্মা যেহেতু ধ্বংস হওয়ার না, আত্মা হয়ে আসতে পারে। মানে আমার সামনে যে ঘটনাটা, ওই যে লোকটা আমার সাথে কথা বলে গেল, যারা আমি চিকিৎসা করলাম, আমার যতগুলো ঘটনা করছে তার মধ্যে এর এই যেভাবে আমার সাথে কথাগুলো বলছে এবং সে যে ধরনের মানে আচরণটা করছে আমার সাথে, যেভাবে হাইটে গেছে, এটার মধ্যে যথেষ্ট পরিমাণের অস্বাভাবিকতা ছিল। আর অস্বাভাবিক এটাই যে আমি যেহেতু গ্রামে চিকিৎসা করি, আমার যথেষ্ট সবাই সম্মানও করে, কিন্তু ওই লোক আমার এই কথা বলার পরে যে দ্রুততার সঙ্গে সে আমার পাশ কাটাই গেছে, এটা যাওয়ার কথা না, আপনার জন্য ছিল না। না, এটা মানে যাওয়ার কথা না, আমার সাথে ভালোভাবে কথাটা বলে যাওয়ার কথা। এই একটা আগে হয়েছে যে যাকে আমি চিকিৎসা করে আসলাম, সে মারা যাওয়ার পরে আমার সাথে দেখা করতে পারে, এটা তো আসলে বিশ্বাসের মধ্যে পড়ে না। তারপর আমরা যদি সব দিকে যদি বিবেচনা করি, বিজ্ঞান যদি বিবেচনা করি বা এমনি যদি বিবেচনা করি, এটা আসলে কোনোভাবেই পড়ে না। এবং আপনি যখন দেখেছিলেন তাকে তো যথেষ্ট সুস্থ স্বাভাবিক হেঁটে যেতে দেখেছেন। আর আমাদের জীবনে যাই কিছু ঘটুক, যাই কিছু শুনি, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সেটার একটা ব্যাখ্যা খুঁজি, আসলে এটা কি ঘটনা, এটা কতটুকু কি। কিন্তু আমি কোনো একটা পাইনি। শেষ পর্যন্ত আমার এই আত্মা পর্যন্ত এসে থামন লাগছে যে সৃষ্টিকর্তার আত্মা যেহেতু ধ্বংস হবো না, এটা আত্মা ছাড়া আর কিছুই না।
আসলে এই নিজেকে ক্ষেত্রে কোনোভাবে মানে বুঝানো আর কি, যে বোঝাতে তো okay, হবেই। কিছু না কিছু একটা দিয়ে তো বুঝাতে হবে। আমি নিজে আজকে স্পেশালি মানে বুলবুল ভাইয়ের ঘটনাগুলো এবং একই সাথে সাদ্দাম ভাইয়ের ঘটনাগুলো শুনে একটা জিনিস আমি বুঝতে পারছি যে আমরা যতই বলি যে সবকিছুই জিনের কারবার, ইটস নট অলওয়েজ ট্রু। আমার মনে হয় এখন মনে হচ্ছে যে না, বোধ হয় ওই যে উনি যে কথাটা বললেন যে আত্মা তো অবিনশ্বর, আত্মাকে যদি আমরা একটা এনার্জি ধরি, ইফ সোল ইজ এন এনার্জি ক্যানট বি ডিস্ট্রয়েড, ইট Right, ক্যানট বি সেটাই। মেড, তাই না? এটা ক্রিয়েটও করা যায় না, এবং ডিস্ট্রয় এটা করা যদি যায় না। আমরা বিভিন্ন ভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আমরা যদিও সেই ব্যাখ্যায় যাব না, কিন্তু বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গেলে এই বিষয়টার বিশদ ব্যাখ্যা আছে, হয়তো Right, right. যারা ইন্টারেস্টেড একটু ঘেটে দেখতে পারেন। রাইট। সব ধর্মের মধ্যে হিন্দু ধর্ম তো আছেই, আত্মার ইয়ে আছে, মানে বড় মানে যাই হোক, ধর্মটা আছে, তবে আছে। আজকে যেটা বুঝতে পারছি যে আমরা এখানে এমন একটা জায়গার মধ্যে বসে যেই ঘটনাগুলো আমরা শুনলাম রেহান, Right. মানে প্রত্যেকটা ঘটনাই কিন্তু কিছু কিছু ঘটনা একই রকম, কিন্তু তার মধ্যে একটা অন্যরকম বিষয় আছে। হ্যাঁ, মানে আমি বলি এই ব্যাপারটা হচ্ছে আজকের ঘটনাগুলো প্রত্যেকটা রিয়েলিটি অ্যান্ড নন রিয়েলিটি ক্ল্যাশ করছে, খালি Clash বারবার। করছে, রাইট। আর অস্বাভাবিক যে সমস্ত ঘটনাগুলো আছে, এগুলো আমরা যতটা করি, আমাদের চেয়ে যারা উন্নত রাষ্ট্র আছে তারাও তো এগুলো নিয়েও গবেষণা করে, তাদের মধ্যে এই ধরনের যথেষ্ট ঘটনা আছে, ঘটে। যথেষ্ট। আমরা আমেরিকার কথা বলি বা জাপানের কথা বলি, অনেক মানে বেশি এত ঘাটায়। উন্নত দেশ, সেখানে এগুলা নিয়ে সাইন্টিফিক্যালি তারা অনেক কিছু রিসার্চ Right. করছে এবং সাইন্টিফিক্যালি তারা অনেক কিছুর প্রুফও পেয়েছে। প্রুভও করেছে যে এখানে কেউ নেই, অথচ ফ্রিকোয়েন্সি আপ ডাউন করছে, বাতাসের ভিতরে কোনো একটা ওয়েভ আপ ডাউন ওয়েভ করছে। আপ ডাউন করছে, কেন তারা করছে? রেকর্ড করছে, তারা কারণ খুঁজে ওয়েভ পাচ্ছে না। পাচ্ছে তারা। হ্যাঁ, স্পেশালি এই কবরটার সামনে আসলেই এই ধরনের একটা বাতাসে চেঞ্জ আসছে, কেন আসছে সেটা খুঁজে পায়নি, কিন্তু চেঞ্জ আসছে এটা খুঁজে পেয়েছে। সো দেয়ার আর মেনি থিংস ইন দ্য ওয়ার্ল্ড আমরা এখনো জানি না সম্পূর্ণ। যাই হোক, আমরা আরো গল্প শুনি নাকি? চল, ওকে। তারপর একটা গল্প শুনছে, এবং গল্প যখন শুনতে থাকি, সবাই বলে, আমরা নিজেরাও পছন্দ করি, গল্প যখন চলতে থাকে গল্পটাই শুনতে থাকি। তো সেই ধারাবাহিকতায় আমরা আরো একজনের কাছে চলে যাই। এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন আছেন, পরিচয়টা একটু আপনার কাছ থেকে আমরা শুনি। আপনি কোথা থেকে এসেছেন, কি করেন? জি, আমি শরীয়তপুর নড়িয়া থেকে এসেছি, চাকদা আমাদের বাসা। আর আপনার নাম? আমার নাম মান্নান ফকির। মান্নান ফকির। জি। ওকে, আচ্ছা মান্নান ভাই, একটু বলেন তো যে এই যে কয়েকটা ঘটনা আমরা শুনলাম, এবং এই জায়গাটার মধ্যে কেমন লাগছে আপনার? জায়গাটা খুব সুন্দর কিন্তু ভয়ানক, সঙ্গে সঙ্গে একটা নিরাপত্তা আর কি। সেই জন্যই তো আমরা আপনাদের সবাইকে এখানে নিয়ে এসেছি। তবে এতটুকু বলতে পারি যে আপনাদের সেফটির যে বিষয়টা রয়েছে এটা আমরা নিশ্চিত করবই এবং করেছিও। জি। তো মান্নান ভাই, এবার আপনার স্টোরিতে আমরা একটু চলে যাই। এতক্ষণ তো আপনি বেশ কয়েকজনের স্টোরি শুনলেন, জি জি। তো আপনার স্টোরিটা আমরা সবাই শুনি এবার। তো আপনার প্রথম যে ঘটনাটা আছে ডরটিমের কাছে আমরা শুনেছিলাম, জি। সেটা কোন একটা কবরস্থানে গিয়েছিলেন আপনি, কিছু একটা হয়েছিল। জি জি। এটা কি ছিল একটু শুরু থেকে শুনি। এটা হলো বিক্রমপুর। তো আমার খালার বাসায় আমি বেড়াইতে যাই। এটা কত সালের ঘটনা? এটা আপনার 2007 সালে। আচ্ছা। খালার বাসায় আমি বেড়াইতে যাই। তো একদিন সকালে আমার খালার শাশুড়ি মারা যায়, এই দরজার থেকে উষ্টা খায়া হঠাৎ করে, মানে সে কি মারা বৃদ্ধ যায়। ছিল? জি। আচ্ছা, মানে ওই দরজা থেকে মানে হোঁচট খেয়ে পড়ে অ্যাক্সিডেন্ট হয়? অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা। তো উনারে দাফন কাফনের ব্যবস্থার জন্য আর কি ওই কবরস্থানে গোর খোদার জন্য আমরা গোর খোদার ওই জায়গায় মানুষজন পাঠাই। তখন আমি আর আমার খালতো ভাই আর কিছু লোকজন আমরা নৌকা দিয়ে কবরস্থানে যাই। নৌকা দিয়ে কবরস্থানে যান? কবরটা মানে কোথায় ছিল? কবরটা ছিল বিলের মাঝখানে। আচ্ছা, বর্ষাকাল ছিল, চতুর্দিকে পানি ছিল। চতুর্দিকে পানি ছিল, তো বিলের মাঝখানে ছিল। আচ্ছা। তখন যাই মতো আর কি ওরা নামে এক সাইডে, তো ওরা নামার পর ওরা পানি দিয়ে হাঁটু পানি দিয়ে হাইটে যায়, আমি আর হাঁটু পানিতে নামিনি, আমি আবার আরেক সাইড দিয়ে নামছি। আরেক সাইড দিয়ে কবর, কিছু কবর আছে মানে পরিত্যক্ত কবর আর কি, অনেক জংলা আগাছা হয়ে গেছে। তো ওগুলার ভিতর দিয়ে আমি দেখে দেখে পাড়ায় যাইতেছি, তো হঠাৎ করে একটা কবরের ভিতরে আর কি আমি পড়ে যাই। আচ্ছা। পড়ে যাওয়ার পরে আমার পাও আর আমার হাতের এক সাইড কেটে যায়। কেটে যাওয়ার পরে রক্ত বেরোয়, তো এই টেনা আর কিছু জংলা পাতা ঠাতে যায় ঠিক করি। তো কবর খোদা শেষ হয় দুপুরের দিকে 1টার পরে। তো আমরা আবার ওইখান থেকে ব্যাগ দিই, ব্যাগ দিয়ে বাসায় আসি। তো বিকালে আসরের সময় ওই আমার খালতো ভাই দাদিরে জানাজা দিয়া বাসার থেকে তারপর ওই কবরস্থানে নৌকা দিয়ে নিয়ে যাই। নৌকা দিয়ে নিয়ে মাটি একবারে দিয়ে মাটি চুরি দিয়া বাসায় চলে আসি আমরা। আচ্ছা, কয়টার দিকে আসেন? বাসায় চলে আসি মাগরিবের আগে। আচ্ছা, মাগরিবের আগে বাসায় চলে আসি। তখন আমি রাত্রে আমার খালাদের বাসায় জায়গা না থাকার কারণে আমি আর আমার খালাতো ভাই পাশের এক বাসায় থাকি। তো ওই পাশের বাসায় রাতে 3 জনে এক খাটি ঘুমাসি। তো আমি জানলা সাইডে ঘুমাই,
আর ওরা দুজন এক সাইডে ঘুমাসে। আচ্ছা। তখন রাত্র 3টার দিকে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি জানালার দিকে খেয়াল করি, আমি জানালার একটু দূরে ফাঁকার পরেই জানালা, খাটের দিকে একটু ফাঁকার পরে জানালা, মানে খাটটা জানালার সাথে লাগানো না, একটু ফাঁকা আছে। তো আমি জানালার দিকে তাকাই, জোনাকি রাত ছিল, পুরি ফর্সা। তখন আমি এটা সাদা কাপড় ফিন্দনে, মানে পাঞ্জাবি হোক এরকম কিছু আর কি, জুব্বা টাইপের ফিন্দনে, পুরাই সাদা আর কি, যেমন লাশ যেমন আর কি রাখলে আপনার লাশ কাফন করলে যেরকম লাগে না, ওইরকম রাখলে। ওই জানলার সামনে দাঁড়ায় থাকে। তো আমি ভাবতেছি এটা কি হবে না কি হবে। তো ওইটা দেখি 2টা হাত বাড়ায় জানলার ভিতর দিয়া আর কি আমার হাত আর পা জাবরায় ধরছে আর টাইন নেওয়ার চেষ্টা করতেছে। তখন আমি দস্তাদস্তি করার পরে আমি বোঝায় একটা সেন্সলেস হয়ে যাই। তো আমি নিচে পড়ে যাই আর কি, খাড়ের একটু খেলা আছে, আমি খাড়ের নিচে পড়ে যাই। খাড়ের নিচে আমি দস্তাদস্তি করার পরে আমি খাড়ের নিচে কিভাবে চলে যাই এটা আর কি আমি বুঝতে পারি। সকালে আমার খালতো ভাই আর কিছু লোকজন আমার এই খাড়ের পে উঠাইয়া পানি কেজি দিয়ে আমার হুশ করায়। পরে হুশ করানোর পরে বলতেছে তুই খাড়ের নিচে গেছিস কিভাবে, আর তোর যত জায়গাতেছিস তুই হুশ হস না, এই কারণে তোর মাথায় পানি টেনে আর তোর তো প্রচুর জ্বর। তখন আমি জাগার পরে শুনলাম, তখন আমার আর কি মাথা মুথা সব ঘুরিতেছে আর প্রচন্ড জ্বর, শরীর অনেক গরম। আচ্ছা, আপনার ধস্তাধস্তির কথা আপনি বলছেন, তো তখন আপনার পাশে তো আরো 2জন শুয়েছিল, তারা টের পায় না এটা? না, তারা টের পায় নাই। আর মানে আপনি যেটা সাদা জব্বার মতো বললেন জানালাতে দেখেছেন, এটা এমনও তো হতে পারে কোনো মানুষও তো হতে পারে। না, মানুষ ওই জায়গায় এত লম্বা মানুষ হওয়া সম্ভব না, এই মাটি থেকে ফ্লোর বিল্ডিং অনেক উঁচা। ওকে, যে বিল্ডিংটাতে আপনি ছিলেন ওখানে মানে মানুষ দাঁড়িয়ে ওটা যাওয়ার মতো না? 2জন দাঁড়াইলে আর কি জানলার কাছাকাছি। আচ্ছা। আর তাছাড়া আপনার জানালা থেকে খাটের যে দূরত্ব ছিল ওইখানে কি সাধারণ মানুষ হাত বাড়ালে ধরতে পারবে? না, ধরা সম্ভব না। আচ্ছা, মানে যদি খাটের সাথে লাগাই না থাকতো তা আমি ভাবতাম যে, বাট আমার খালতো ভাই স্বাস্থ্য ভাই আমার সাথে দুষ্টামি করে, কিন্তু ওইটা হাত বাড়ানো সম্ভব না, আর ওই জায়গায় দাঁড়ানো সম্ভব না। নিচে আর কি লাশ পর্যায়ে ওই সাইড আবার পরিত্যক্ত পুকুর। আচ্ছা। তারপরে ওই দিক দিয়ে মানুষের চলাচলেরও কোনো চলাচলের উপযোগী না। ওকে, তো তারপর কি হয়েছিল? তারপর আমি সকালবেলা আমার পানি ঠান্ডা হুশ করার পরে আরো মাথায় অবস্থা খারাপ আর কি, বমি টমি করতেছি সারাদিন ধরে। ওই সকাল থেকে বমি শুরু হয়ে গেল ওইখান থেকে। বমি করার পরে আমার খালতো ভাই আর কিছু মানে তার স্বাস্থ্য ভাই আমার হসপিটালে নেয়, মানে ডাক্তারের কাছে নেয়। ডাক্তারের কাছে নেওয়ার পরে সুস্থ হই না। তারপরে আমার বিকেলে কবিরাজের কাছে নেয়। তো কবিরাজ ঝাড়ফুঁক করার পরে একটু হালকা সুস্থ হই। তারপরে সারাদিন কেটে যায়, মানে তারপরে আবার রাত্র আসে। তো রাত্রে এই বাসায় খালাগো বাসায় জায়গা না হওয়ার কারণে তো খালতো ভাইয়ের ফুবু বাসায় যায় আমি আর আমার খালাতো ভাই থাকি। তো ওই বাসার সাথে ছিল কবরস্থানের রোডটা আর কি, বীরের দিকে যে রোডটা গেছে কবরস্থানের দিকে, ওই রোডটা থাকার পরে আমি ওই রাত্রে আবারও ওই রাত্রেই আর কি রাত্র 3টা বাজে আমার ঘুম ভেঙে যায়। কোনো শব্দ টব্দ ছাড়াই হঠাৎ আপনার হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আর কি আমি পেশাব করতে, আমি বাইরে দিয়ে পেশাব করতেছিলাম ওই রাস্তার সাইডে, খালের সাইডে আর কি। তখন আর 3জন মহিলা আসতেছে, মানে একজন হচ্ছে আমার খালতো ওই দাদির মতো দেখতে দেখা যায়, কিন্তু সাদা কাপড় পরা। 3জনই রাত্রে 3টার সময় 3জন মহিলা আসছে। 3জন মহিলা আসছে কবরস্থান দিকে যাইতেছে, মানে আমার পিছন দিয়া। তখন ওই আমার খালতো ভাইয়ের ফুবু বাড়ির সামনে যখন আসছে তখন আর কি ডাক দিয়েছে, আফজাল বাসায় যাবি না, সকাল তো হয়ে গেছে। একটা ডাকি দিছে আর দেয় না। তো আমি পিছন দিয়ে থাকা দেখি কবরস্থান, ওই আমার আফজাল ভাই বাড়ির দিকে আর কবরস্থান রোড একই রোড, আমি ওদিকে যাইতেছে। তো আমিও হাঁটা দিচ্ছি, সকালে গেছে তাই জোনাকি রাত তো মানে সকালের মতোই দেখা যায়। আমি বলছি সকালে আমি হাঁটা দিচ্ছি। তখন আমার খালতো ভাই তাতে উঠে আসে, মানে উনি আমার বিছানায় না পাইয়া উঠে আসে, আইসা আমার হাত ধরে বলতেছে যে কই যাস তুই এত রাতে? আমি রাত্রে মানে সকাল হয়ে গেছে তো। আচ্ছা, আর তোমার দাদি তোমার ডাকতেছে, তুমি চলো বাসায় চলো, বাসায় যাই। তখন ও বলছে, এই গাদা আমার দাদি না মারা গেছে, কালকে না মারি যাইলি, তুই আমার দাদির পাইলি কই? কি দেখছিস? ঘুমেছ কে বলতে বল? আমি কই পেশাব করতেছিলাম, এই জন্য দেখছি। তখন বাসায় নিয়ে যায়। আপনি স্পষ্ট শুনতে পেয়েছেন যে তাকে ডাকছে? হ্যাঁ, মানে বলছে যে আফজাল। আর সাথের 2জন মহিলাকে বা কারা ছিল আপনার কোনো আইডিয়া? চিনি না, মানে ওই ওর দাদি তো ওনারা চিনতে পারছে আর কি। মাঝে মাঝে বুঝি না যে ওই দুনিয়াটাতে কে কার সাথে গিয়ে মিশে যায়। আসলে ওই পৃথিবীটাতে যাওয়ার পরে কে যে কাকে কোথায় খুঁজে পায়। যেমন আমার এইসব দিকে কিউরিওসিটি খুব বেশি থাকে, বুঝছিস, যে এই যে উনি বললো যে 3জনকে একসাথে দেখেছে, একজনকে আমরা রিকগনাইজ করতে পারলাম, কোনোভাবে সে ফেরত এসেছে বা আসার চেষ্টা করেছে, কিন্তু তার সাথে 2জন মহিলা কে ছিল? তারা কাদের আত্মীয়, বা তারা কি আদৌ মানুষ, নাকি তারা ওই দুনিয়াটা থেকে আসা কোনো পাহারাদার? I don't know.
এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওনাকে দুইবার কিন্তু উনিই সাক্ষাৎ পেয়েছেন। Right. আমাকে কালকে ফেসবুকে আমার ফ্যান পেজে একজন জিজ্ঞেস করছিল যে আচ্ছা ভাই আপনি প্রায়ই বলেন এই কথাটা যে যারা দেখে বা যাদের সাথে ঘটে তাদের সাথে বারবার ঘটে। তো আমি একটা জিনিস মনে হয় একটা হতে পারে এরকম যে অনেকের হয়তো মনের জোর যাদের কম তাদের ক্ষেত্রেই এরা সামনে আসা সাহস পায়, কিংবা আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে খুব কম মানুষেরই ক্ষমতা থাকে এদেরকে দেখার, এবং যারা দেখতে একবার পায় এবং অপর দিক থেকে যখন বুঝতে পারে যে এরা আমাদেরকে দেখতে পাচ্ছে তখন তাদের সামনে বারবার আসার চেষ্টা করে, নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করে। প্রকাশ করার জন্য, রাইট। আরেকটা বিষয় হতে পারে যে যাদের মনের জোর কম তারা অনেক সময় স্বাভাবিক জিনিসকেও এগুলো ভাবতে হয়তোবা পছন্দ Right. করে বা হয়তোবা ভাবে। এক্স্যাক্টলি। ওকে, যাই হোক, আমরা মান্নান ভাই আর কোনো কিছু ঘটনা আছে আপনার? জি জি, আমরা একটু সেই ঘটনার দিকে যাই। আচ্ছা, আরেকটা আমার ঘটনা আছে আমার সাথে যেটা ঘটছিল। এটা কবে এবং কোথায় ভাইয়া? এটা 2003 সালে আচ্ছা আমাদের বাসায় লজিং মাস্টার ছিল। তো আমি লজিং মাস্টারের সাথে রাত্রে থাকতাম, আচ্ছা আচ্ছা ঘুমাইতাম দুজন একসাথেই, মানে একই বিছানায় একই খাটে। আচ্ছা। ঘরটার থেকে টয়লেটটা ছিল একটু দূরে, গ্রামের বাড়ি টয়লেট একটু দূরেই থাকে। অবশ্যই। উনি আর কি একা যেতে ভয় পাচ্ছে দেখে আমাকে সাথে করে নিয়ে উনি টয়লেটে যায়। আমি 20 হাত দূরে একটা হারিকেন নিয়ে বসে থাকি। ইলেকট্রিসিটি নাই ওই গ্রামে, গ্রাম তো আমি হারিকেন নিয়ে বসে থাকার পরে আমার সামনের দিক দিয়া একটা বন মানুষের মতো আকৃতি, দুইটার থেকে আরো বড়, কালো, আরো বেশি কালো। ওকে। তো সামনে দিয়া ঘুরনা দিয়ে আইসা আমার পিছন দিয়া হাতের ডাইনে ছিল একটা ব্রা, ওই ব্রাডার লাগে যে ভাঙ্গিয়া চুরা লাইতেছে। মানে আমার প্রচন্ড পরিমাণ ভয় পাইতেছি আর লাগে যে ব্রাডার ভাঙ্গিয়া চুরা লাইতেছে। তখন আমি মানে যা পারি দোয়া যেটা যা আছে সবকিছু পড়তেছি। আর এই হারিকেনটা সেটাকে কোনো পশুর মতন মনে হয়েছে? বন মানুষের মতো মনে হচ্ছে, কিন্তু আরো বড়, এটা বড়, অনেক বন মানুষের থেকে বড়। সারা গায়ে পশম ছিল? হ্যাঁ, পশম কালো ছিল আর কি। আচ্ছা, অনেক মানে কালো কিছু একটা আকৃতি এইভাবে হেঁটে যেতে দেখছেন আপনি? জি। ওকে। তখন ওই বেড়া বুড়া দেখি ভেঙে ফেলতেছে, তখন আমি হারিকেনের ইডা থাকে ওইটারে বাড়াই দিই প্রচন্ড পরিমাণে, আগুনটা মানে ধাউ ধাউ করে ওটার ভিতরে চলতেছে, মানে কাজটা আর কি ভেঙে দেবো এমন একটা পরিস্থিতি। তখন আমি দোয়া পড়তেছি, তখন এটা আমার পিছন দিয়া হাইটেকটা মানে হাতের বাম সাইডে, ডাইন সাইড থেকে বাম সাইডে আসতেছে। তো আমি দোয়া পড়তেছি, তো ওইটা যে হাটে মানে অনেক শব্দ করিয়া মানে লাগে যে এই জায়গাটা হবাই মানে এমন একটা পরিস্থিতি হাটে। তো আমার হাতের বামে ছিল আর কি পরিত্যক্ত একটা পুকুর। হ্যাঁ, পরিত্যক্ত একটা পুকুর। তো পুকুরের সাইড দিয়া নামা দিয়া আমার হাতের বাম হইয়া হাতের সামনে ছিল টয়লেটের পরে সামনে ছিল একটা আপনার বাঁধঝাড়। তো ওই বাঁধঝাড়ে ওই জিনিসটা ঢুকিয়া আমি হালকা একটু তাকাই, ভয় করে, তারপরে তাকাই দেখি গেছে কিনা। ও দেখি যে বাঁধঝাড়ের ভিতরে ঢুকিয়া বাঁশগুলো আরে মানে ভেঙে ছিঁড়ে ফেলতেছে, আর আমার উপরে আর কি ফালাইবে এমন একটা পরিস্থিতি। মানে অনেক ঝড় তুফান, মানে আমার সামনে কিছু পড়তেছে না, সামনে যে গাছ গাছ ওগুলাতে পাইতেছে না, শুধু বাঁধঝাড়টাই মানে লাগে যে বাঁশগুলো ভেঙে ফেলবে, আর কালো আকৃতিটা বাঁশঝাড়ের মধ্যেই গেছে। আচ্ছা, এই ঘটনাগুলো যখন ঘটছে তখন টয়লেটের ভিতরে যে ছিল সে কি এগুলো টের পাচ্ছে? না 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 না, আমিও ভয়ে ওনাকে ডাক দিতে পারতেছি না, মানে আমার একটা অবশ অবস্থা, মানে চিৎকারও দিতে পারতেছি না, ভয় করতেছে প্রচন্ড। তারপর উনি বাঁশঝাড় অনেক আর কি তুফানের মতো। তখন কিছুক্ষণ পরে ওই লজিং মাস্টার বের হওয়ার পরে বলতেছে যে তুমি হারিকেন এত জোরে বাড়াইছো কেন, তো কাজ তো ফাইটে দেবো, তাড়াতাড়ি কমো। তখন আমি কমাই, তখন বললাম ভাই আমি ভয় পাইছি। বলছে যে তাহলে চলো বাসায় চলো, আমি তোমার পানি করা হইতেছি। তখন উনি ঘরে নিচ্ছে, ঘরে নিয়ে আমার পানি দিয়া লবণ দিয়া তারপর ফু দিয়া খাওয়াইছে, হালকা হালকা একটু খারাপ লাগছে, তারপরের দিন ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। ওকে, আসলে মানে জিনিসটা যে কি ছিল বুঝলাম না, এবং আমিও বুঝলাম না আসলে। উনি যেই দূরত্বের কথা বলছে খুবই কাছ দিয়ে গেছে, এবং ওনাকে কিভাবে ইগনোর করে চলে গেছে এটাও আমি একটু বুঝতে পেলাম না। তবে একটা জিনিস সিমিলারিটি পেলাম, প্লাস সিমিলারিটি বলতে অনেক আগের একটা থট, মানে অ্যাবাউট গোস্টস এন্ড এভরিথিং। মোহাম্মদ জাফর ইকবাল স্যারের একটা বই আছে, বইটার নাম হচ্ছে প্রেত। এই বইটা যদি কেউ পড়ে তাহলে কিছুটা হলেও থটটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি প্রেত বলতে আমরা কি বুঝাই। তো সেখানে কিছু ক্যারেক্টার ছিল যাদেরকে বলা হচ্ছিল পিশাচ। তো এই পিশাচের একটা আবির্ভাব বা একটা অবয়ব আমি টের পেলাম ওনার কথার ভেতরে, মানে যেভাবে ওটার অ্যাপ্রোচ ছিল, হিংস্র একটা অবস্থান। হ্যাঁ, তাতে কিছু মনে হয়েছে আমার। যাই হোক, সেটা নিয়ে না বলি। তো অনেক ধন্যবাদ মান্নান ভাই আজকের এই জার্নিতে এখানে আসার জন্য, এবং আপনার যেই কিছু এক্সপেরিয়েন্স ছিল সেটা আমাদেরকে শোনানোর জন্য। থ্যাংক ইউ মান্নান ভাই। আমরা এখন বলতে চাচ্ছি যে আমার কিছু ফ্রেন্ড আছে, ওরা সব সময় শোনে, ডর অনেক, মানে ওদের প্রিয়।
আর আমারও প্রিয়। আমি সবসময় এটা শুনি, এটা না শুনলে আর কি ঘুম হয় না। বৃহস্পতিবার তো শুনি, তারপরে আর কি ডাউনলোড করে রাখি, ডাউনলোড করে শুনেন। আচ্ছা, এই যে আপনি যদি ডাউনলোডের কথাটা যেহেতু বলেছেন, আমরা একটু বলে দিই যে ডট যেদিন অন এয়ার হচ্ছে ঠিক পরের দিন সকাল থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এবিসি রেডিওর ওয়েবসাইট থেকে www.abcradiobd.fm। এখানে গেলে সংগ্রহশালা আছে, সংগ্রহশালায় আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের সেগমেন্ট দেওয়া আছে, সেখানে আপনি ডরে ক্লিক করলে ডরের যে পর্বগুলো রয়েছে সেখান থেকে ডাউনলোড করে শুনতে পারবেন। জি, তো অনেক ধন্যবাদ মান্নান ভাই। দোস্ত, এই ঘটনাতে যাওয়ার আগে কিন্তু আরেকটা ঘটনা বলতে হয়। অবশ্যই এটা একটা ঘটনা, অ্যাটলিস্ট ডরের জন্য একটা ঘটনা, অনেক বড় একটা পাওয়া আমরা বলতে পারি যে ডরকে সবাই এত ভালোবাসেন এবং সেটা দেখে আমাদের অনেক ভালো লাগে। এবং সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে একজন মানুষ মানে পৃথিবীর যেই রংটা ওইভাবে দেখা হয়নি, কিন্তু শুনে শুনে সে অনেক কিছুই নিজের মনে কল্পনা করার চেষ্টা করে। সেই কল্পনা না, তার কিছু বাস্তব জিনিস সে আজকে ডরে শেয়ার করার জন্য, সবাইকে শোনানোর জন্য আসছে। তার দৃষ্টিশক্তি ছোটবেলা থেকেই টাইফয়েড জ্বরে হারিয়েছেন এবং দৃষ্টিশক্তিহীন সেই মানুষটি শুধুমাত্র মনের জোরে কিন্তু আজকে আমাদের জার্নিতে যুক্ত হয়েছেন। রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল, এবং আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে এভাবে আসার জন্য। তবে হ্যাঁ, আপনার এক্সপেরিয়েন্স গুলো, যেগুলো আপনার অভিজ্ঞতা হয়েছে, সেগুলো আমরা শুনবো। এবং আমি আপনার কাছে জানতে চাই যে যে এক্সপেরিয়েন্স গুলো আপনার সাথে ঘটেছে, যে সেগুলো কি আপনার দৃষ্টিশক্তি হারানোর পরে না আগে? যে পরে হয়েছে, দৃষ্টিশক্তি হারানোর পরে হয়েছে। সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু খুব আমাদের খেয়াল রাখা উচিত, যে কোনো কারণে কারো যদি দৃষ্টিশক্তি হারিয়ে যায় বা কানে শুনতে পাওয়ার শক্তি হারিয়ে যায়, কিংবা কোনো একভাবে কোনো একটা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কারো ভিতরে, তখন কিন্তু তাদের অন্যান্য সেন্স গুলো অনেক বেশি হাই হয়ে যায়, অনেক বেশি হাই হয়ে যায়। তো আমি আশা করব আমাদের এই ভাইয়ারও তাই। ওকে, আমরা একটু প্রথমে পরিচয়টা আপনার কাছ থেকেই শুনি, যে আপনার কি নাম এবং কোথায় থাকেন, কি করেন। ধন্যবাদ রেহান এবং সুমন ভাই, আপনাদের দুজনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এনামুল হক মনির, আমি মিরপুর 1 নম্বর থেকে এসেছি। ওকে, আপনি কি করেন? আমি ব্যবসা করি ভাই। ওকে মনির ভাই, আমরা তাহলে আর সময় নষ্ট না করে আমরা শুরু করি, যে আমরা আসলে আপনার এক্সপেরিয়েন্সটা শুনতে চাই, যে কি হয়েছিল। যে আমরা সাধারণত দেখি যে অনেকে দেখে অনেক কিছু ভয় পায়, তো আপনার এই ক্ষেত্রে তো এই ব্যাপারটা থাকছে না, তারপরও কি ধরনের ভয় আপনাকে মানে ছুঁয়ে গেছে, ওটা একটু আমরা শুনি। প্রথম যে ঘটনাটা আমি বলবো সেটা হচ্ছে যে আমার স্কুল জীবনের ঘটনা। আমি তখন স্কুলে পড়ি, ক্লাস 4-এ পড়ি, তখন ছোট। তো আমরা একটু দুষ্ট ছিলাম আর কি, যেটা সত্যি কথা। আমরা কয়েক বন্ধু মিলে দৈনিক রাত্রে ছাদে উঠতাম। তো সেই ছাদটা ছিল আমাদের ঢালু, এটা মানে কোনো রেলিং তেমন ছিল না, মানে হাঁটু পর্যন্ত ছিল রেলিংটা। এটা কি মিরপুরে? মিরপুরে, জি, মিরপুর 14 নম্বর স্কুলটা এখনো আছে। আপনার ইচ্ছে করলে যে দেখতে পারেন ছাদটা আসলে কিরকম। আর ওই স্কুলের বিল্ডিংটা হচ্ছে মানে উঁচু, ওটা নিচে আমার মতো একজন ইচ্ছে করলে বসে থাকতে পারবে অনায়াসে। বিল্ডিংটা এমন ভাবে তৈরি করা হয়েছে। তো ছাদে আমরা উঠতাম প্রতিদিন, উঠে আমরা বিভিন্ন সময় গল্প সল্প করতাম। গরমের সময় ভালো লাগতো না, তো গল্প করতে আমার বন্ধু আরো ছিল, মামুন, ফারুক, ওরা ছিল সবাই। তো আমরা মোটামুটি বেশ কয়েকদিন উঠতাম, কেউ আমাদেরকে দেখেনি। তো একদিন আমরা 7 বন্ধু উঠার পরে, তো প্রথমে ফারুক নামে একটা ছেলে আছে। কয়টার দিকে উঠেছেন? রাত 1:30টার দিকে। আমাদের হাউস ফ্রেন্ড যদি জানতো তাহলে তো অবশ্যই আমাদেরকে মারধর করে আমাদেরকে দেখা যেত, হোস্টেল থেকে বের করে দিত। তো আমরা এগুলা কাউকে জানাইনি, এবং কি আমরা এই কজন বাদে আর কেউই জানতো না বিষয়টা। জানলে হয়তো বা আমাদেরকে ওরা একজন আরেকজনের কাছে বলে দেবে, জন্য আমরা কাউকে বিষয়টা জানাতাম না। তো আমরা প্রতিদিন উঠতাম, উঠতে উঠতে একদিন আমরা চিন্তা করছি যে আমরা কি করব। এক একজন এক রকম কল্পনা করছে আর কি, মানে ছাদে বসেই। জি, ছাদে বসে। একদিন যেদিন আমরা লাস্ট ওঠা আর কি, যেদিন আমার ঘটনাটা ঘটেছে, সেই দিন আমরা 7 জন উঠেছি। আমাদের গল্প মোটামুটি চলছে। তো একটা ছেলের নাম হচ্ছে ফারুক। আমাদের স্কুলের একটা আয়া আছে, ওনার নাম ববি। তো আমরা ববি আন্টি বলে ডাকতাম। তো ওনার কণ্ঠে ডাকলো ফারুককে, বললো এই ফারুক এদিকে আস। এবং ফারুক আপনাদের সাথে ছিল? জি, ফারুক আমাদের সাথে ছিল। ফারুক বললো যে সর্বনাশ, কি হয়েছে দোস্ত? যে ববি আন্টি তো দেখে ফেলাইছে, তাহলে তো কালকে আমাদের তো অবস্থা খারাপ। তা আমি বললাম কোথায় ববি আন্টি দেখলো? হ্যাঁ, আমার ডাকছে। তা আমরা বললাম যে আমরা তো কেউ শুনিনি, তোর ডাকলো কিভাবে? তুই এটা ভুল শুনছিস। না ভাই, আমি স্পষ্ট শুনছি, ববি আন্টি আমাকে ডাকছে, কালকে নির্ঘাত আমাদের হোস্টেল সুপার হোস্টেল থেকে বের করে দেবে। দেখি যাক, চুপ থাকবে, শুয়ে পড়। তা আমরা ছাদে শুয়ে আছি। তো আমরা যখন শুয়েছি তখন কিন্তু আমাদেরকে দেখার কথা না। তো এই গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যে আবার একটা ছেলেকে ডাকলো, মামুন, ওই একই ভয়েসে বললো এই মামুন নিচে নাম।
তো যখন এটা কি আপনারা শুনতে পেয়েছিলেন যখন মামুনকে আমি রেখেছে? মামুনের ডাকটাও কয়জন শুনেছে, তবে আমি শুনিনি আর কি। আচ্ছা, ওরা কয়জন বলেছে যে হ্যাঁ মামুনের তো এবার মামুনের তো ডাকলো, আসলে সত্যি সত্যি মনে হয় দেখছে, না দেখলে সেই ববি আন্টি হয়তো দেখে ফেলেছে যে কালকে নির্ঘাত বিচার দেবে, তাহলে আমাদের হোস্টেল থেকে নাম কেটে দিয়ে আমাদেরকে বের করে দেবে। তো চলো আমরা সবাই নেমে পড়ি। তাই বলছে দেখ তোরা এই ধরনের ফালতু কথা করিস না, এগুলো কোনো কথা না, তোরা আসলে একটা ভয় দেখানোর জন্য প্ল্যান করতেছিস। কয় না না দোস্ত, আসলে কোনো ভয়টা কিছু না, চল আমরা নামি। তাই বল ঠিক আছে, তাহলে যখন তোরা ভয় পাইলি তাহলে চল নেমা যাই, যদি একটা দুর্ঘটনা আসলে ঘটতে হতে পারে। তো পরে নামছে সবাই একে একে, তো আমি সবার শেষে নামবো আর কি। ওরা সবাই নিচে নেমে গেছে মোটামুটি। আচ্ছা, তো আমাদের নামার পজিশনটা হচ্ছে ভাইয়া এরকম, যেমন এই যে একটা ঘরের মধ্যে থাকলে সেই ঘরের মাঝখানে একটা ইয়া দেওয়া থাকে, এটাকে কি বলে, মানে পিলার ঠিক না ওই টাইপেরই, তবে লোহার ইয়া দেওয়া আছে আর কি। আচ্ছা আচ্ছা, ওইটা বেয়ে বেয়ে উঠতে হয়। আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন যে একজন ব্লাইন্ড মানুষ কত রিস্কে ওইভাবে ছাদে উঠে। আচ্ছা আচ্ছা, আমি মনে হয় কিছুটা বুঝতে পেরেছি। কিছু ছাদে এভাবে সিস্টেম থাকে, পাইপ দেওয়া থাকে, সেই পাইপ চড়ে উঠতে হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো ওটা ছিল একটা রুমের মধ্যে দিয়ে। আচ্ছা, ওকে। তো ওটা আমরা এক একজন, ওরা সবাই নেমে গেছে, এখন আমি নামবো। আমি ওই জায়গাটিতে আসার আগেই মনে হলো কি আমাকে কেউ খুব জোরে ধাক্কা মারল। ধাক্কা মারার পরে যখন আমি শুনলে, তখন আমি শুধু ডাকলাম যে মামুন আমাকে ধর। আচ্ছা, আমি পড়ার কথা ছিল উবুত হয়ে, কিন্তু আমি চিত হয়ে পড়েছি যখন নিচে পড়েছি। মানে আপনার শরীরটাকে কেউ উল্টে দিয়েছে এরকম মনে হচ্ছে, জি। আচ্ছা, যদি আমি নিজে নিজে পড়তাম তাহলে তো আমি পড়ার কথা, কারণ ওইখান থেকে আরো কমপক্ষে 10-20 হাত দূরে আচ্ছা, যেই নিচে পড়ার যে জায়গাটা। আর আমি এখন ওই যে নিচে নামার যে জায়গাটা সেটাতে এখনো আসিনি, সেটা তার একটু পরে আসবো আর কি। দাঁড়িয়ে আছি যে নামবো, ওরা সবাই নেমেছে, তো এখন আমার নামার পালা একা একা আর কি। আচ্ছা, তো তখন হচ্ছে রাত 3:30টার মতো বাজে। তো আমি যখন পড়ে যাচ্ছি, তখন আমি যখন ওই মামুনকে ডাকলাম, তখন মামুন ভাবলো কি মনে হচ্ছে যে মনির আর নেই, হয়তো মারা গেছে। তো মারা যেহেতু গেছে তাহলে কি করা যায়, এখন মানে সবাই বুদ্ধি করে। তখন তো আমাদের বয়স ছোট। আপনি কি সেন্সলেস হয়ে গিয়েছিলেন? না না ভাই, আমার জ্ঞান আছে। তাহলে তারা ভাবছে যে মারা গেছেন, এটা কেন? মানে ওখান থেকে পড়ে গেলে তো বাঁচবে না, কারণ হচ্ছে এক পাশে ছিল ঢেকি, বাচ্চাদের যে খেলার যে ঢেকি লোহা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ঢেকি, আরেক পাশে ছিল দোলনা, আরেক পাশে ডালিম গাছ, আর মাঝখানে পড়েছি আমি যেখানে ঘাস ছিল। আচ্ছা আচ্ছা, তো আপনারা যদি কেউ কখনো যান, আমি হোস্টেলটা আপনাদেরকে দেখাতে পারবো। মোটামুটি কত ফুট হবে আপনি পড়ে গেছেন? 3 তলা থেকে ভাইয়া। ও মাই গড, আপনার বন্ধুদের ধারণাটা তো তাহলে ঠিকই ছিল। এবং মনির ভাই, যখন আপনি ওখানে উপরে ছিলেন, উপরে তো আর কোনো বন্ধু ছিল না আপনার? না না, তখন সবাই আপনি নেমেছে, একা ছিলেন? আমি একা, জি। আর শেষে আপনি নামবেন? হ্যাঁ, শেষে আমি দ্যাট মিন্স হচ্ছে যে কেউ, মানে বন্ধুদের মাঝে থেকে কেউ এটা করার কথা না, কারণ ওরা সবাই নেমে গেছে। তো আমার যখন আমি নিচে পড়েছি, তখন ওরা ওই আমাদের একজন আয়া ছিল রশিদ ভাই, ওনার রুম থেকে চাবিটা এনে, ওরা মানে চাবিটা এনে আমাকে পরে খুঁজে বের করলো। আচ্ছা আচ্ছা, ওরাও কিন্তু সবাই ব্লাইন্ড, যারা আমাকে খুঁজে বের করলো। ওরা আবার ভাবলো কি ভাই, এই সময় একটু বলিনি, সেটা হচ্ছে যে আমি যদি মারাই যাই তাহলে কি করবে, মানে যাদের বাচ্চা ছেলেদের যা বুদ্ধি আর কি। ওরা ভাবলো যে যদি মনির যদি মারাই যায়, তাহলে আমরা ওকে বিল্ডিং এর নিচে ঢুকিয়ে রাখবো। কারণ হচ্ছে যে এই যে ও যে পড়ছে, এটা যদি বলা যাবে না, বললে তো আমাদের সবারই একই অবস্থা। ও কিভাবে কি হচ্ছে সেটা আমরা জানি না, ওকে বিল্ডিং নিচে আমরা ঢুকাই দিয়ে আসবো। কারণ আমি তো শুরুতেই বলেছি যে আমাদের বিল্ডিংটা হচ্ছে আপনারা, আমি আমার মতো একজন মানুষ ইচ্ছে করলে ওখানে বসে থাকতে পারবো অনায়াসে। আচ্ছা, তো এই উদ্দেশ্য নিয়ে তারা আপনাকে খুঁজতে যায়? হ্যাঁ, খুঁজতে যায়। আচ্ছা, যে আসলে ওরা তো ভাবলো যে আমি মরে গেছি। তো যখন ওরা আমার কাছাকাছি যায়, তখন আমাকে বলছে যে মনির তুই কি বেঁচে আছিস? আমি বলছি হ্যাঁ, আমাকে ধর। আমি খুব আস্তে আস্তে বলতেছি আচ্ছা, যে আমাকে ধর। তো ওরা বললো যে কিরে, তুই তো পড়ার কথাও বুঝ হয়ে, তুই চিত হয়ে গেলি কিভাবে? তাই বললাম ভাই আমি কিছুই জানি না, আমাকে তোরা ধরে নিয়ে যা। এরপরে ওরা আমাকে নিয়ে আসলো, ডাক্তার ট্রিটমেন্টের পরে মোটামুটি সুস্থ হয়েছে। এটা হচ্ছে আমার জীবনের প্রথম ঘটনা। আচ্ছা, তো সেই দুর্ঘটনায় আপনার কি মানে হাত ভাঙা, পা ভাঙা টাইপের কিছু হয়নি ভাই। তো আমার মেরুদণ্ড এখন মাঝে মধ্যে আমি একটানা বসে থাকতে পারি না আর কি। আচ্ছা আচ্ছা, চেয়ার বা কিছু ছাড়া। তো এটা তো ঘটলো একটা ঘটনা, কিন্তু এই ঘটনায় আমি যেটা বুঝলাম যে আপনি কি ফিল করেছিলেন কেউ আপনাকে ধাক্কা দিচ্ছে? ধাক্কা দিয়েছে, হ্যাঁ, কেউ আমাকে ধাক্কা দিয়েছে। তা না হলে তো আমার পড়ার কথা না। আমি স্পষ্টভাবে বুঝেছি কারো হাত আমার গায়ে লেগেছে। এখন এটা আমি প্রশ্নটা আমার করা ঠিক না, তারপরেও আমি প্রশ্ন করতেছি আপনাকে। এমন কি হতে পারে না যে আপনারা 7 জন এখানে ছিলেন, আপনার সবার শেষে নামার কথা থাকলেও 5 জন নেমেছে, 1 জন রয়ে গেছিল উপরে? ওরা তো সবাই আগে নেমে যে আমাকে ডাকছে যে তুই তাড়াতাড়ি নাম। ওরা সবাই আগে নেমেছে,
এটা আমিও ছিলাম যে ও যদি ওরা একজন থাকলে তো আমি বুঝতে পারতাম, কারণ সবাই নেমে নেমে কথা বলছে যে হ্যাঁ এখন আমি নামছি, এখন তুই নাম। আচ্ছা, কারণ ওই রাস্তাটা ভাই এমন একজনের বেশি দুজন নামা সম্ভব না একসাথে। হ্যাঁ একসাথে। তো একজন নামছে আর বলছে যে হ্যাঁ মনির আমি নামছি, এবার তুই নাম। রেহান, আমার মনে একটা প্রশ্ন জাগছিল যে উনি যখন পড়ে গেছেন, এমনও হতে পারে যে ওইখানে মানে অসাবধানতা বশত যে কোনো কিছু পড়তে একটা স্বাভাবিক মানুষও নামতে গিয়ে হঠাৎ করে পা ফসকে বা কোনো না কোনো ভাবে পড়ে যেতে পারে। বাট যেটা উনি বলছে যে হাতের কেউ ছোঁয়া। একজন হাত দিয়ে ধাক্কা দিয়েছে, ওই ছোঁয়াটা উনি স্পষ্ট অনুভব করতে পেরেছে। সো আই থিঙ্ক সেখানে হচ্ছে কিছু একটা বিষয়। তো এরকম আরো কোনো এক্সপেরিয়েন্স আপনার কি আছে? জি ভাই, আমি আরেকটা স্কুলের ঘটনা বলি। এটা হচ্ছে মিরপুর 2 নম্বরে। আচ্ছা, এটার ঘটনাটা তেমন যদিও ভয়ের না, তারপর একটা আতঙ্ক আর কি। কিরকম? এটা হচ্ছে এরকম যে আমরা তো রাত্রে দাবা খেলতাম আর কার্ড খেলতাম রাত্রে, অনেক রাত্রে, আচ্ছা, প্রায় 1টা-2টা পর্যন্ত। তো ওই স্কুলে আবার ছাদে উঠতাম না, কারণ কার্ড খেলতেন আপনার ওই স্কুলে কি সবাই আপনার মতনই? যে সবাই ব্লাইন্ড। হ্যাঁ, সবাই। সবাই আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা কার্ড খেলতেন কি উপায়ে? কার্ড খেলতে পারবো না হচ্ছে আমাদের যে লেখাটা হাতের সাহায্যে বোঝার উপায় আছে। আচ্ছা আচ্ছা, ব্রেইল পদ্ধতিতে আপনারা ইয়ে করেন? ওকে, হ্যাঁ জি, ব্রেইল পদ্ধতিতে। যেটা হচ্ছে যে কিবরিয়া ভাই যে হোস্টেলে লেখাপড়া করেছে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে, ওখানে কিন্তু আমাদের ব্লাইন্ড ছেলেরা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিবরিয়া ভাইয়ের সাথে আমার এর আগে অন্তত দেখা হয়েছে কয়েকবার ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওইখানে আমাদের লেখাটা বোঝার মতো একটা উপায় আছে, ব্রেইল পদ্ধতি, যেটা ওটা ইন্ডিয়াতে বা বিভিন্ন রাষ্ট্রে তৈরি হয় আর কি। রাইট। তো আমাদের স্কুল থেকে ওইটা দেওয়া হতো, আমরা কার্ড খেলতাম। তো খেলতে খেলতে তো হঠাৎ প্রায় দিনই শুনতাম উপরে কে যেন ধূপধাপ করছে, লাফালাফি করছে। আপনাদের উপরের তলায়? উপরের ছাদে। আচ্ছা আচ্ছা, আমরা 2 তলায়, আমাদের উপরে ছাদ। আচ্ছা আচ্ছা, তো লাফালাফি করছে। তো আমরা ভাবলাম হয়তো আমাদের কোনো স্টাফ হবে, ওনারা হয়তো কেউ দুষ্টামি ফাজলামি করছে আর কি। এটা কবের ঘটনা ভাইয়া? জি ভাইয়া, এটা কবের ঘটনা? এটা হচ্ছে 92 সালের ঘটনা। আচ্ছা আচ্ছা, স্কুলটা হচ্ছে মিরপুর 2 নম্বরে বড়বাগে অবস্থিত। এখন অবশ্যই এটা নাই, ওটা ট্রান্সফারে এখন সাভার চলে গেছে। আচ্ছা, ওকে। তারপরে আপনি এরকম শব্দ শুনতে পেতেন? আপনারা সবাই শুনতে পেতেন? জি, সবাই যে কজন জাগনা থাকতাম সবাই শুনতে পেতাম। আচ্ছা, তারপরে কি করলেন? তো সবাই শুনতে পাওয়ার পরে একদিন ভাবলাম কি আমাদের সাথে কিন্তু আবার একটা চোখে দেখা ছেলে থাকতো। আচ্ছা আচ্ছা, পার্সিয়ালিটি ব্লাইন্ড, মানে এক চোখে দেখে। ও আমাদের মধ্যে লেখাপড়া করতো। আচ্ছা, তো ও শুনতো, আমরাও শুনতাম। তো এখন ওরে নিয়ে আমরা একদিন প্রথম দিন গেলাম যে চলতো, ছেলেটার নাম ছিল উৎপল। এবং উৎপল চলতো, আমরা একটু যাই দেখি কে আসলে ছাদে এরকম লাফালাফি করে। আমরা যেহেতু দেখবো না, তুই তো দেখবি। তো ওই ছেলেটা গেল, কিন্তু আসলে ছাদে কেউ নাই, কারো কোনো অস্তিত্ব পাই নাই। আমরা মোটামুটি বেশ কয়েকজন খোঁজাখুঁজি করলাম, কিন্তু নাই। এরপরে আমরা ছাদের ওই যে দরজাটা, ছাদে ওঠার ওই দরজাটা আমরা ভালোভাবে লাগিয়ে দিয়ে আসলাম। আচ্ছা, যে কেউ ঢুকলে তো এটা খুলা তারপর ঢুকতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। পরবর্তীতে আবার যখন আসার পরে আবার খেলতে বসলাম, খেলতে বসার পরে আবার সেই একই শব্দ। এবার প্রচুর জোরে শব্দ, মানে পাথর ছুঁড়ে মারছে মনে হচ্ছে যে অনেক জোরে জোরে পাথর মারছে, কেউ জানে এপার থেকে পাথর দিয়ে বল খেলছে। শব্দটা খুব বিরক্ত লাগছে। তো আবার গেলাম আমরা। এবার যে দেখি যে গেট তো লাগানোই আছে, তাই ছাদে উঠলোটাকে? ছাদে যদি কেউ তো, তাহলে তো আমরা গেট তো খোলা থাকবে। আশেপাশে এমন কোনো কি আছে যে আশেপাশে বিল্ডিং যেই ছাদ থেকে এই ছাদে আসা যাবে? না, আমাদের এই ছাদ থেকে এই ছাদে আসা তো সম্ভব না, কারণ এটা হোস্টেলটা এমন ভাবে দূরত্ব ছিল, বিল্ডিংটা ওই দেওয়াল থেকে বিল্ডিংটা আরো কমপক্ষে 100 হাত ভিতরে। মানে কি হোস্টেল কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ডের ভিতরে আশেপাশে এমন অন্য কোনো বিল্ডিং ও ছিল না যে অন্য ছাদ থেকে এখানে আসতে পারে? দেওয়াল থেকে আরো 100 হাত ভিতরে বিল্ডিংটা। বুঝতে পেরেছি, এরিয়াটার থেকে। ওকে, তারপর? তো এরপরে হচ্ছে আমরা গেলাম যে এত জোরে ডিস্টার্ব করে এই বিষয়টা কি এটা দেখতে হবে। যে আমরা ভাবলাম, প্রথমে ভেবেছিলাম যে কোনো ছাত্র হয়তো এটা মজা করছে আমাদেরকে ভয় টয় দেখানোর জন্য। কারণ এর আগে তো অনেক ভয়ের গল্প টল্প সবাই বলতো বা সবাই দেখতো, এর জন্য হয়তো কেউ ভয় দেখানোর জন্য এরকম করছে। তো এরপরে আমরা যখন দ্বিতীয়বার গেলাম, যে দেখলাম যে দরজা ঠিকই আটকানো, কিন্তু কেউ নেই। তো কেউ নেই, তো ওই ছেলেটাকে দিয়ে খোঁজালাম যে চল আমরা একটু পানির ট্যাঙ্কিটার ওখানে যে আমরা একটু দেখে আসি। তো পানির ট্যাঙ্কিটার ওখানে যাওয়ার পরে মানে মনে হলো যেন কে কান্নাকাটি করছে। আচ্ছা, আমি ভাবলাম, আমরা ভাবতেছি যে এত রাতে কান্নাকাটি করবে। এটা তো আপনারা সবাই শুনতে পাচ্ছেন? সবাই শুনতে, যে কজন গিয়েছি সবাই শুনতে পেয়েছে যে কান্নাকাটি করছে। আচ্ছা, তা উৎপলকে বললাম যে এই দেখতো আশেপাশে কেউ আছে কিনা কান্নাকাটি করে। তো বলতেছে না রে ভাই, কেউ তো নাই, আশেপাশে তো কেউ দেখতেছি না। আমি কই ভালো করে ট্যাঙ্কিটার নিচে টিচে দেখ। তো ট্যাঙ্কিটা ছিল উপরে, ট্যাঙ্কির নিচে দুইটা নিজে বৈশাও দেখলো যে না আসলে কিছু নেই। কান্নার আওয়াজটা আসছে কোত্থেকে, যে পিছনে আবার একটা ওয়াশরুম আছে ছাদে, ওয়াশরুমে একটা আম গাছ ছিল। আম গাছটা হচ্ছে যেটা আমরা স্কুলে ভর্তি হয়ে শুনেছি, যেটা মানে আম গাছের ডাল এসে ওয়াশরুমটার কাছাকাছি চলে এসছে। হ্যাঁ, একবারে মানে ওইখানে দাঁড়ালে ওই আম গাছের পাতা ছেঁড়া যায়।
এটা হচ্ছে যে ওটা হচ্ছে যুদ্ধের আগে বাড়িটা কমপ্লিট ছিল ওকে। যতটুকু শুনেছি। তো ওই আম গাছটা অনেক পুরনো আম গাছ, দু চারজনে একসাথে দাঁড়া হয়ে ছাড়া ধরার কোনো উপায় নেই আর কি, এত আচ্ছা মোটা। আচ্ছা, তারপরে তো আমরা ওই গাছের ওইখান থেকে কান্নাটা আসছে, আসার পরে আমরা তো ভয় পেয়েছি যে, আর ওই দিকটা অন্ধকার, ওই দিকটা হচ্ছে একটা অন্ধকার, ওয়াশরুমে কোনো লাইট ছিল না, আচ্ছা যার কারণে আমরা সবাই খুব তাড়াতাড়ি করে চলে আসছি। ওকে। তো ওই দিনকার মতো আমরা চলে আসছি। চলে আসার পরে এই ঘটনাটা আমরা একজনকে বললাম, আমাদের স্কুলের দারোয়ান। তো উনি আসলে বিশ্বাস করলো না। আচ্ছা, উনি বলছে যে না, তোমরা অন্ধ মানুষ, তোমরা এই ধরনের, আমাদের ছাদে গিয়েছিলাম তো এটা আবার বলিনি তাকে। আচ্ছা আচ্ছা, এটা বললে তো আমাদেরকে পানিশমেন্ট দেবে। রাইট। তো আমরা বলেছি যে এই ছাদে এরকম লাফালাফি করে এই সেই। তো উনি বললো যে না, এই জাতীয় তো কেউ, আমি তো সারা ডিউটি করি, আচ্ছা। আমি তো কিছু দেখি না। ওকে। তো তোমাদের এটা ভুল ধারণা, তোমরা রাত্রে বসে বসে সারা জাগ না থাকো, তোমরা স্কুলে পড়াশোনা করো না, মানে উনি আমাদেরকে বকাঝকা করছে। কিছুদিন পরে আবার আমরা একই শব্দ শুনতে পারলাম। আচ্ছা। এবার আমরা একটু দলে ভারী হয়ে আমরা গেলাম আসলে, আচ্ছা, ওই যে পাথর মারা আমরা গেলাম, যার পরে আবার সেই একই অবস্থা, কেউ নেই। আমরা বললাম যে এই ছাদের উপরে কে এইভাবে দুষ্টামি করতেছো, কে, যদি কেউ থাকো তাহলে কাছে আসো। তো একটু পরে দেখলাম কি ভাই, কয়েকটা ঢিল আসলো আমাদের কাছাকাছি। আচ্ছা, মানে ঢিল ছুঁড়ে মারলে যেরকম শব্দ হয়, এরকম শব্দ হলো আর কি আমাদের কাছাকাছি। আচ্ছা, আমরা তো যেহেতু দেখতে পাই না কেউ, এই যে ঢিল আমরা পেলাম না। আচ্ছা, আর ঢিল খোঁজারও কোনো মনে করিনি, যেহেতু ঢিল মারার সাথে সাথে আমরা সকলে দৌড় দিয়ে নিচে চলে আসছি। আচ্ছা আচ্ছা, ওকে। এই ছিল আর কি ঘটনা। এরপর থেকে শেষ পর্যন্ত আর আপনারা এই কান্নার উৎসটা আর এই ঢিলের না, উৎস না, এটা আমরা খুঁজে পান নাই? খুঁজে পাইনি। এছাড়া হচ্ছে আমাদের ওই হোস্টেলটা ছিল এমন অবস্থা, যেটা আমরা যখন হাতের কাজ শিখতাম বিকেল টাইমে, তখন হয়তো অনেকে দুষ্টামি করে মাটি খোঁড়াখুড়ি করতো। ওখানে নাকি আমি নিজেও একবার পেয়েছি, মানুষের আঙুল পাওয়া যেত, তারপরে মানুষের হাড়গোড় পাওয়া যেত, এগুলো পাওয়া যেত। আমি নিজে দুইবার পেয়েছি। এটা কি কোনো কবরস্থানের উপরে করা হয়েছিল নাকি? এটা যতটুকু আমরা শুনেছি, এই বাড়িটা ওই যখন 71 সালে ছিল, তখন যুদ্ধ, অনেক লাশ ওখানে নাকি মাটি দেওয়া, মাটি চাপা দেওয়া, গণকবর দেওয়া হয়েছিল এখানে। জি জি। ওকে ওকে। তো যেটা বলছিলাম যে আপনার যে স্টোরিগুলো আমরা শুনলাম ভাইয়া, ইটস অসাম। তো মনির ভাই, আপনার মানে আপনি তো রেগুলার একজন ডরের শ্রোতা। জি জি ভাই, আমি নিয়মিত শুনি। আপনার অনেক ফ্রেন্ডও বোধহয় শোনে। হ্যাঁ, আমার অনেক ফ্রেন্ড আছে, এর মধ্যে ফারুক আছে, সে নিয়মিত শুনে। তারপরে আমার একটা বন্ধুর ছেলে আছে নাজমুল, আচ্ছা, ও নিয়মিত শুনে। এবং কালকে যখন আমি আসবো, ওকে যখন আমি ফার্স্টে বলেছি যে নাজমুল আমি কিন্তু কালকে ডরে যাচ্ছি, আচ্ছা, তো বলতেছে যে কাকা তাহলে আমার নামটা একটু বললেন। আর ভাই, আমার ওয়াইফ আপনাদেরকে সবসময় শুনে, সে আমার চেয়ে আরো বেশি ভক্ত আর কি। সে আমাকে মাঝে মধ্যে মনে করে দেয় যে আজকে কিন্তু ডর আছে, আচ্ছা, কিন্তু বাহিরে যে কটা বাজে থাকো না কেন, তোমার কিন্তু 11টার মধ্যে ঘরে আসতে হবে না। জি জি। তারপরে সবাই মিলে কি ডর শোনেন আপনারা? হ্যাঁ, সবাই মিলে। আমার ছেলেটাও শুনে, ও মাঝে মধ্যে ঘুমায় পড়ে, বেশিরভাগই ওর শুনতে শুনতে ঘুমায় পড়ে আর কি, ছোট মানুষ। তো মাঝে মধ্যে শোনার চেষ্টা করে আর কি। ওকে, ফাইন মনির ভাই, যে পুরো ফ্যামিলিরই একটা ইন্টারেস্ট আছে ডর। নট অনলি ডর, ইটস অল অ্যাবাউট এবিসি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের পরিবারের একটা অংশ হয়ে যাওয়ার জন্য, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। রূপসা নদীর তীরে আমাদের আড্ডাটা ভালোই কিন্তু জমেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই রূপসা নদীর রূপ যেটা আছে, দিনের বেলা ডেফিনেটলি আমি মনে করি অনেক সুন্দর, এক্স্যাক্টলি। আর রাতের বেলা সুন্দর, কিন্তু সেই সুন্দরের সাথে একটু ভয়ঙ্করটা যোগ করে দিতে হবে। রাইট রাইট। আর কি ভয়ঙ্কর আছে সেটা স্পেসিফিক ভাবে বলার কিছু নেই। অনেক 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 শ্মশান ঘাটের আশেপাশে এ ধরনের অনেক গুজব থাকে এবং অনেক সত্যতা থাকে। আমরা এখানে বলতে পারা যায় দুটোই পেয়েছি। রাইট। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা এত দূর আসার কারণ হচ্ছে আমরা অনেকের কাছ থেকেই এই শ্মশান ঘাটটা নিয়ে অনেক ধরনের কথা শুনেছি। ওকে, না, ইটস ওকে, এটা নিয়ে আমরা কথা না বলি, যেটা গেছে সেটা গেছে। যাই হোক, আমরা আজকে প্রায় শেষ পর্যায়ে কিন্তু চলে আসছি, আর আমার মনে হয় আমাদের যাওয়া উচিত। ওকে, তাহলে চল। অলরাইট দেন। Oh, wait a minute. Believe it or not, fear does exist. ডর মানে ভয়। শেষ হয়ে গেল আজকের ডর। 33তম পর্বের অপেক্ষায় আমি আরজে কিবরিয়া বিদায় নিচ্ছি। আমরা খুব শীঘ্রই ডরকে ভিন্ন মাত্রায় আপনাদের সামনে উপস্থাপন করব। আগামী সপ্তাহে আমরা আরো একটি হন্টেড প্লেসে যাব, সেখানকার অতিভৌতিক ঘটনা এবং আপনার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া অবৈজ্ঞানিক এবং অবিশ্বাস্য সব ঘটনা হাজির করব সেখানটাতে বসেই। অপেক্ষায় থাকুন। শুভরাত্রি।